বন্ধুরা, আজকে গল্পটি একটু ভিন্ন ধরনের হতে চলেছে। আশা করি গল্পটি সবার ভালো লাগবে। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন গল্পটা কেমন হবে। গল্পটির নাম হলো মায়ার দেশের রাজকুমারী। আশা করি গল্পটি সবাই শেষ পর্যন্ত শুনবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাওয়া যাক। আজ অধরার বাবা বাধ্য হয়ে নিজের মেয়ের বাসর ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে গেল। তাই লজ্জায় অধরা মরে যাচ্ছে। আজ সে এই নিয়ে তৃতীয়বারের মতো বাসর ঘরে বসে আছে, গায়ে ভারী গহনার সাজ। একটা মেয়ে এতটা সৌন্দর্যের অধিকারিণী হতে পারে যে অধরাকে না দেখলে কখনো কেউ বিলিভ করতে পারবে না। যেন ঘরের মাঝে মনে হচ্ছে পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে। একটু পরেই বর আসবে। অধরা আরেকটা লাশ দেখার অপেক্ষায় আছে। কারণ অধরার বাসর ঘরে যে একবার স্বামী সেজে ভেতরে ঢোকে, তাকে এই ঘর থেকে লাশ হয়ে বের হতে হয়। তাই অধরার এসব ভেবে কান্না পাচ্ছে। সে নিজেও জানে না কি এমন অপরাধ করেছিল যার জন্য এত বড় শাস্তি আল্লাহ তাআলা তাকে দিচ্ছে। অধরা কাঁদছে। হঠাৎ কে যেন বলল, বর এসে গেছে। অধরার বর আসার কথা শুনে ওয়াশরুমে ফ্রেশ হতে ঢুকলো। তারপর অধরা ফ্রেশ হওয়ার এক পর্যায়ে বুঝতে পারল তার পিরিয়ড শুরু হয়ে গেছে। বাসর রাতে পিরিয়ড। অধরা ভাবতেই বুকের ভেতরটা কেমন যেন স্যাঁত করে উঠল। প্রতিবারই বাসর রাতে হুট করে পিরিয়ড শুরু হয় তার। সে বুঝতে পারছে কোনো এক অদৃশ্য মায়া তাকে আগলে রেখেছে। তারপর অধরা কোনো রকম ফ্রেশ হয়ে খাটের উপর গিয়ে বসলো। এদিকে অধরার বর আয়াত বাসায় এসেই অধরার বাবাকে সালাম করে নিল। আর আয়াত অধরার সব কিছু জেনেই তাকে বিয়ে করতে রাজি। সে জানে তার আগেও দুজন স্বামী বাসর রাতেই মারা গিয়েছিল, কিন্তু আয়াত অধরাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে। আর অধরা তার বাবার একমাত্র মেয়ে, হাজার কোটি টাকার সম্পত্তি, এবং বিয়ের পর এসব আয়াতের হয়ে যাবে। তাই আয়াত সব কিছু ভেবেই বিয়েটা করে। তারপর আয়াত বাসর ঘরে ঢুকেই দরজাটা লাগিয়ে দেয়। দরজাটা লাগাতেই অধরার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আয়াত আস্তে আস্তে অধরার পাশে এসে বসলো। এদিকে অধরার বাবা সিসি ক্যামেরার সামনে বসে আছে। নিজের অনিচ্ছা সত্ত্বেও নিজের মেয়ের ফুলশয্যা তাকে দেখতে হবে, এই ভেবেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আর জন্মের সময় অধরার মা মারা যায়। সে দুঃখ স্মৃতির কথা মনে হলে তিনি এখনও ঘুমাতে পারে না। অধরা তার সংসারে আসার পর থেকেই ব্যবসা বাণিজ্য উত্তর উত্তর উন্নতি শুরু হয়। এদিকে অধরা ভয়ে কাঁপছে। আয়াত ঘোমটা খোলার সাথে সাথেই চমকে গেল। ঠিক একটা পূর্ণিমার চাঁদকে মনে হচ্ছিল কালো মেঘের ঘোমটায় আড়াল করে রাখা হয়েছিল। তাই আয়াত অধরাকে দেখার পর যেন নিজেকে সংযত রাখতে পারছে না। যেন ফুলদানিতে রাখা ফুলটাকে ছোঁয়ার ইচ্ছা প্রবল আকারে কাছে টানছে, তেমনি আয়াতকেও অধরাকে ছুঁতে কাছে টানছে। তারপর আয়াত যখন অধরাকে ছুঁতে যাবে, ঠিক তখনই অধরা বলে উঠল, প্লিজ আমাকে ছোবেন না, আমার পিরিয়ড চলছে। আর এই কথাটা বলেই অধরা লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। আর এখন অধরার লজ্জামাখা মুখটা সূর্যের অস্ত যাওয়ার আগের মুহূর্তর মতো লাগছে। তারপর হঠাৎ সারা বাড়ির ইলেকট্রিসিটি অফ হয়ে গেল, কিন্তু তবুও যেন বাসর ঘরটা আরও বেশি আলোকিত হচ্ছে। আয়াত অধরাকে এ অবস্থায় দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না। অধরা বারবার বলছে, প্লিজ আমাকে ছুবেন না, কিন্তু আয়াতের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারপর আয়াত অধরাকে ছোঁয়ার সাথে সাথে অধরা সেন্সলেস হয়ে যায়। আর এদিকে এই অবস্থা দেখে অধরার বাবা দৌড়ে অধরার রুমে এসে নক দেয়, কিন্তু ভেতর থেকে কারো কোনো কথা আসছে না। তাই সে বাধ্য হয়ে দরজা ভেঙে দেখে অধরার পাশে আয়াত শুয়ে আছে। আর অধরার বাবা দরজা ভাঙতেই ইলেকট্রিসিটি চলে আসে। তারপর নিয়ান সাহেব আয়াতকে কয়েকবার ডাক দিয়েই বুঝতে পারল আয়াত আর কোনোদিনও জাগবে না। আর অধরাও সেন্সলেস, সকালের আগে আর ফিরবে না। তারপর সকালবেলায় পুলিশ এসে লাশ নিয়ে যায়, কিন্তু পুলিশ ময়নাতদন্ত করেও
মৃত্যুর কোনো কারণ উদ্ঘাটন করতে পারে না। আর এদিকে অধরা সেন্সলেস ফিরলে তার বাবাইকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমি আগের জন্মে কি এমন অপরাধ করেছি যার জন্য আমাকে এই জন্মে অপয়া হয়ে জন্ম নিতে হয়েছে? আর তুমি কেন বাবা এইভাবে নিরপরাধ ছেলেগুলোর জীবন নষ্ট করছো বলো? অধরার কথাগুলোর উত্তর নিয়ান সাহেবেরও জানা নেই। তবে কি সেই রাতের কথাই সত্যি হলো? তারপর অধরার বাবা কিছু বলছে না দেখে সে আবারও বলল, বাবা, তুমি আমাকে আর বিয়ে দিতে চেও না। আমি আর কোনো মায়ের বুক খালি করতে পারবো না। মারে, আমিও চাই তুই আর 5টা মেয়ের মতো বেঁচে থাক, কারণ তুই ছাড়া যে আমার কেউ নেই রে। কান্না করতে করতে কথাগুলো বলল নিয়ান সাহেব। অধরা তার বাবার এইসব কথা কিছুই বুঝতে পারে না। এদিকে সপ্তাহখানেক পর অধরা ওয়াশরুমে গিয়ে কয়েকবার বমি করে সেন্সলেস হয়ে যায়। অধরার বাবা সাথে সাথে ডাক্তারকে ফোন করে বাসায় নিয়ে আসে। আর তারপর ডাক্তার অধরাকে দেখে খানিকটা বিস্মিত হয়ে বলে, নিয়ান সাহেব, আপনার মেয়ে মা হতে চলেছে। ডাক্তার ইতিসামের কথা শুনে অধরার বাবা এক প্রকার চমকে গেল। কি হতে যাচ্ছে অধরার জীবনে? তারপর ডাক্তারের কথা শুনে নিয়ান সাহেব মন খারাপ করে বসে আছে। আর এদিকে অধরা ডাক্তার এবং তার বাবার কথোপকথন শুনে সবচেয়ে বেশি অবাক হয়, কেননা তার সতীত্বে আজ অবধি কোনো পুরুষ স্পর্শ করতে পারেনি। তাহলে সে কিভাবে প্রেগনেন্ট? অধরার খুব ভয় হচ্ছে। ডাক্তার চলে গেলে অধরা তার বাবার কাছে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করে দিল। মারে, তুই কাঁদছিস কেন? বাবা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি কোনো দিন কারোর সাথে খারাপ কিছু করিনি। আর বাবা, আমি তো তোমাকে না বলে রুমের বাইরেও যাই না। না মা, আমার সেই বিশ্বাসটা তোর ওপরে চিরধার্য আছে। তাহলে বাবা, তুমি কান্না করছো কেন? জানো না তুমি কান্না করলে আমি তোমার কান্না সইতে পারি না। মারে, জানিস তুই যখন জন্ম নিস তার ঠিক 15 মিনিট পরেই তোর মা আমাকে আর তোকে একা করে চলে যায়। ভালোবেসে তোর মাকে বিয়ে করেছিলাম, কত স্বপ্ন ছিল তোকে নিয়ে। আর যেদিন তোর মা আমার কানে কানে বলল আমাদের জীবনে আরেকজন আসছে, সেই দিন আমি অনেক খুশি হয়েছিলাম। জন্মের আগেই তোর মা তোর নাম ঠিক করে রেখেছিল, তাহিনা ইসলাম অধরা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তোর মা তোকে জন্ম দিতে গিয়ে চলে গেল আমাদের সবাইকে ছেড়ে। আমি পারিনি তোর চাঁদ মুখটাকে আধারে ঢেকে দিয়ে তোর জন্য নতুন একটা মা খুঁজে আনতে। জানিস মা, সারাদিনের ক্লান্তি শেষে যখন আমি তোর মুখটা দেখি তখন আমার বুকে অনেক শান্তির ছোঁয়া লাগে। আর আজ যখন সেই চাঁদটাই কাঁদছে তখন আমি কি করে নিজের কান্না থামাই বল? আর আমি জানি আমার অধরা ফুলের মতো পবিত্র, তাই তুই এসব নিয়ে কোনো চিন্তা করিস না মা। তারপর অধরা তার বাবার কথা শুনে রুমে চলে গেল। আসরের আজান হচ্ছে, তাই সে তাড়াতাড়ি অজু করে নামাজ শেষ করে মোনাজাতে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি তো জানো আমি ফুলের মতো নিষ্পাপ, তবে কেন আমার সাথে এসব ঘটছে? কেন আমি আজ অন্তঃসত্ত্বা? আমাকে এসব থেকে মুক্তি দাও, আমি আর পারছি না। এই কলঙ্ক আমি কি দিয়ে ঢাকবো? যাদের মতো আমার তো কোনো জোছনা নেই, নেই সাগরের মতো বিশালতা। একে একে 3জন স্বামী বাসর রাতেই মারা গেল। আমি চাই না আর কেউ আমার জীবনে আসুক। হে আল্লাহ, আমি যে তোমার দরবারে এত কান্না করি, তুমি কি আমার কান্না শুনতে পাও না? এসব কথা বলতে বলতেই অধরা জাওনা মাঝেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। তারপর ঘুমের মাঝে অধরা হারিয়ে গেল এক অন্য জগতে। চারপাশে ফুলের সমাহার, অনেক উঁচু নিচু বাড়ি, প্রতিটা বাড়ি সোনার ইটে বাঁধানো। মনে হচ্ছে সে একটা স্বপ্নপুরীতে এসেছে। তারপর হঠাৎ কে যেন তাকে পাশ থেকে ডেকে বলল, স্বাগতম রাজকুমারী, তোমাকে বরণ করে নেওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। তবে মেয়েগুলো দেখতে এতটাই সুন্দর, অধরা তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সবার হাতে বরণডালা। অধরা গোলাপ ছাড়া আর কোনো ফুল সে জীবনে দেখেনি। তার কাছে সব কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। তারপর সেই মেয়েগুলো অধরাকে বরণ করে একটি বাড়ির সামনে নিয়ে দাঁড় করালো।
বাড়িটাকে খুব সুন্দর দেখাচ্ছে। হীরা দিয়ে নিখুঁতভাবে বাড়িটা তৈরি। তারপর হঠাৎ একটা সুদর্শন পুরুষ মহল থেকে বের হতেই গ্লাস ভাঙা শব্দে অধরার ঘুম ভেঙে যায়। অধরা তাকিয়ে দেখে সে জায়নামাজে ঘুমিয়ে গেছে, আর টেবিলে থাকা গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে পড়ে আছে এবং তার পাশ দিয়ে একটা বিড়াল দৌড়ে যাচ্ছে, কিন্তু তবুও যেন অধরার ঘোর কাটছে না। তারপর অধরা এভাবে কিছুক্ষণ থাকার পর ফ্রেশ হয়ে রুমে এসে বসে তার প্রিয় ডায়েরিটা লিখতে লাগলো। আর কাজের মেয়েটা এসে কাঁচের টুকরোগুলো উঠিয়ে নিয়ে গেল। তারপর এইভাবে দেখতে দেখতে কয়েক মাস চলে গেল। দিন দিন অধরার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তাই অধরার বাবা সিদ্ধান্ত নিল তার মেয়ের অ্যাবর্শন করাবে, তাও বাংলাদেশে না, সুইজারল্যান্ড নিয়ে গিয়ে। আর তাছাড়া তাদের সুইজারল্যান্ডে কয়েক বিলিয়ন কোটি টাকার ব্যবসা আছে সেই সুবাদে। আর অধরা প্রথমে অ্যাবর্শন করতে রাজি না হলেও পরে তার বাবার কথা ফেলতে পারেনি। তারপর এক দুদিন পর নিয়ান সাহেব অধরাকে নিয়ে সুইজারল্যান্ডে সবচেয়ে বড় গাইনি ডাক্তার ইয়ালিনার সাথে কথা বলে। আর ইয়ালিনা সব কথা শুনে নিয়ান সাহেবকে কয়েকটা টেস্ট করতে দেয় অধরার লক্ষণ বোঝার জন্য, এবং সাথে আল্ট্রাসোনোগ্রাফি করতে বলে। তারপর অধরা সব টেস্ট ও আল্ট্রাসোনোগ্রাফি করে বাসায় ফিরে রুমের দরজা লক করে কাঁদতে লাগে। আর আজ কেন যেন কান্না পাচ্ছে বা কান্না আসছে নিজেও জানে না। এদিকে পরের দিন নিয়ান সাহেবের কাছে অ্যালিনার ফোন আসে। অ্যালিনা ফোন রিসিভ করতেই নিয়ান সাহেবকে সে চেম্বারে আসতে বলে। তারপর নিয়ান সাহেব ঘণ্টাখানেক পরেই অ্যালিনার কাছে পৌঁছে যায়। নিয়ান সাহেবকে দেখেই অ্যালিনা উৎকণ্ঠা নিয়ে বলে, মিস্টার নিয়ান, আমার লাইফে আমি কখনো এমন ক্রিটিক্যাল কোনো কেসে পড়িনি। আমি ভাবতে পারছি না আমি স্বপ্ন দেখছি কিনা। আপনার মেয়ের আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট আমি 4 বার আলাদা আলাদাভাবে করেছি, কিন্তু প্রতিবারই একই রিপোর্ট এসেছে। ডক্টর, কি হয়েছে প্লিজ বলুন। আর আপনি এভাবে ঘামছেন কেন? তারপর ডাক্তার অ্যালিনা আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট নিয়ান সাহেবের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে দেখুন, এখানে আপনার মেয়ের গর্ভে কোনো মানুষ বেড়ে উঠছে না, বেড়ে উঠছে একটা সাপ। কি কি বলছেন আপনি এসব ডক্টর? হ্যাঁ, আমি সত্যি বলছি। আর এই বিষয়টার জন্যই আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। এটা কিভাবে সম্ভব, মানুষের গর্ভে সাপ? ডক্টর প্লিজ, যেভাবেই হোক আধারের পেট থেকে সাপটাকে বের করুন। মিস্টার নিয়ন, সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে আপনার মেয়ের গর্ভে একবার রিপোর্টে সাপ, আরেকবার রিপোর্টে সাপ দেখাচ্ছে না। আর আমরা মোট 6টা আল্ট্রাসোনোগ্রাফি করেছি, কিন্তু একটাতে সাপ আর একটাতে সাপ নেই। আর এটা কি হচ্ছে আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না। নিশ্চয়ই এর পিছনে কোনো বড় মায়াজাল লুকিয়ে আছে। নিয়ান সাহেব স্পষ্ট দেখতে পাচ্ছে অ্যালিনার শরীর ঘামছে, কিন্তু এটা ভয়ে না চিন্তায় কিছুই বোঝা যাচ্ছে না। তারপর নিয়ান সাহেব অনেক ভেবে ডক্টর এলিনাকে বলল, তাহলে কি ডাক্তারবাবু আমার মেয়ের অ্যাবর্শনটা করানো যাবে না? আমি আমার মান সম্মানের ভয়ে দেশ থেকে মেয়েকে নিয়ে পাড়ি জমিয়েছি এখানে। আর এখন যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তবে আমি নিজেকে কি দিয়ে সান্ত্বনা দেব? প্লিজ মিস্টার নিয়ন, আপনি ঘাবড়াবেন না। দেখুন, অ্যাবর্শন করা যাবে, কিন্তু আপনার মেয়ের শরীরের কন্ডিশন তেমন একটা ভালো না। আর এ সময়ে অ্যাবর্শন করালে যদি বড় কোনো বিপদ ঘটে যায় তাহলে? ডক্টর এলিনার কথা শুনে নিয়ান সাহেব কিছু না বলে চুপচাপ বসে থাকে। আর তারপর ডক্টর এলিনা তাকে আবারও বলে, আচ্ছা বলুন তো, আপনার মেয়ের সাথে অস্বাভাবিক কোনো আচরণ হতে দেখেছেন আপনি? কারণ আমি একটা বিষয় ক্লিয়ার হতে পারছি না, মানুষের গর্ভে কিভাবে সাপের জন্ম হতে পারে? তারপর এলিনার কথা শুনে নিয়ান সাহেব অধরার সাথে ঘটা ঘটনাগুলো বলতে গিয়েও চুপ হয়ে গেল, কারণ যদি তাকে এসব বলার পর অধরার কোনো বিপদ হয় এই ভেবে। কি হলো নিয়ান সাহেব, কিছু বলছেন না যে? ডাক্তারবাবু, আমার মেয়ের সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, কিন্তু ও হুট করেই একদিন বমি করে সেন্সলেস হয়ে গেল। তাই ওকে ডাক্তার দেখায়। আর সেই ডাক্তার অধরাকে দেখে বলে সে নাকি প্রেগনেন্ট। সেদিন আমার বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, বাট সত্যিকে কিভাবে অস্বীকার করি জানি না। সৃষ্টিকর্তা আমার ওপর এ কোন পরীক্ষা নিচ্ছে। আচ্ছা নিয়ন সাহেব, চিন্তা করবেন না, আগামী রবিবার আপনার মেয়ের অ্যাবর্শন করা হবে। বাট একটা সমস্যা,
সাপটার জন্য আমাদের অপারেশনও করতে হতে পারে। আচ্ছা ডাক্তারবাবু, আপনার যা করতে হয় তাই করুন, কিন্তু তবুও যেন আমার মেয়েটার কোনো ক্ষতি না হয়। এদিকে অধরা বেলকনিতে বসে আছে। তার কাছে এই দেশটা কেমন পরিচিত পরিচিত লাগছে, একদম নিজের মনে হচ্ছে। আর এই দেশের প্রকৃতি যেন তাকে খুব কাছে থেকে ডাকছে। কিন্তু হঠাৎ আবাসনের কথা শুনে অধরার মনটা আবারও খারাপ হয়ে যায়। তাই সে পেটের ওপর হাতটা আলতো করে ধরে বলতে লাগে, জানি না কিভাবে আমার গর্ভে তোর ঠাঁই হলো, আমি কি পরিচয় দেব তোকে, কিন্তু আমার বাবার সিদ্ধান্তের সামনে যে আমি নিরুপায়। আমি চাইলেও তোকে এই পৃথিবীর আলো দেখাতে পারবো না। এসব বলতে গিয়ে অধরা চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তারপর সন্ধ্যায় অধরার বাবা বাসায় এসে দেখে অধরা এখনও বেলকনিতে দাঁড়িয়ে আছে। তাই অধরাকে উদ্দেশ্য করে বলল, কিরে মা, এখনো ব্যালকনিতেই থাকবি? আর কিছু খেয়েছিস লাঞ্চে? বাবা, তুমি না খাইয়ে দিলে খাবো কেমন করে বলো? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। আমিও খাইনি, তারপর বাপ মেয়ে একসঙ্গে খাবো। তারপর খাওয়া দাওয়া শেষ হলে অধরার বাবা বলে রবিবারে তাকে হসপিটালে যেতে হবে। আর অধরা তার বাবার কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। তারপর দেখতে দেখতে রবিবার এসে যায়। অধরার বাবা সকালে হসপিটালে অধরাকে নিয়ে গেলে আবারও আল্ট্রাসোনোগ্রাফি করায় ডাক্তার অ্যালিনা। অ্যালিনা চক্ষু চড়ক গাছ, কারণ সাপটা এই 2 দিনের ভেতরে এতটা বড় হয়ে গেছে, অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই। আর তাই ঘণ্টাখানেক পর অধরার অপারেশন থিয়েটারে নেওয়া হয়। যথারীতি সিজার করার জন্য যখন পেট কাটে তখন সবাই চমকে যায়। যেখানে সাপ থাকার কথা সেখানে কিছুই নেই। ডাক্তার এলিনা এক প্রকার ভড়কে যায়। কি হচ্ছে, সব কিছু গোলক ধাঁধার মতো। মুহূর্তে অপারেশন থিয়েটারের ভেতরে এক সুঘ্রাণ বের হতে লাগলো। অপারেশন থিয়েটার সমস্ত বাতি মুহূর্তেই বন্ধ হয়ে গেল। রুমটা ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো। অন্ধকারে কে যেন সবার গলা চিপে ধরছে। ডাক্তাররা সবাই ভয় পেয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করতে লাগলো। তারপর হঠাৎ সারা অপারেশন থিয়েটার আলোকিত হয়ে গেল। আর সেই আলো অধরার মুখ থেকে যেন চাঁদের জ্যোৎস্না বিচরিত হচ্ছে। ডাক্তার এলিনা অধরার দিকে তাকিয়ে ঠাস করে ফুলে পড়ে গেল। তারপর বাকি ডাক্তাররা এলিনার চোখে পানি দিতেই এলিনা চোখ খুলেই অধরার দিকে দেখিয়ে দিল। অধরাকে দেখেই সবাই চমকে যায়, কারণ অধরার পেট কেটে সিজার করা হয়, কিন্তু সে কাটা চিহ্ন আর নেই। স্বাভাবিক। এলিনা বুঝতে পারল তাদের অনেক বড় ভুল হয়ে গেছে। তাই সে তাড়াতাড়ি করে অধরাকে কেবিনে দিয়ে তার বাবাকে কেবিনে ডেকে পাঠালো। আর তারপর অধরার বাবা এলিনার ডেস্কে যেতেই এলিনা বলে উঠল, মিস্টার নিয়ন, আপনার মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, তার মাঝে অসাধারণ কিছু মায়াজাল লুকিয়ে আছে। তাকে নিয়ে বাসায় যান, আর পারলে কোনো তান্ত্রিককে দেখান। ডাক্তারের মুখে কথাগুলো শুনে অধরার বাবার বুকটা যেন ছ্যাঁত করে উঠল। এদিকে অধরাকে বাসায় নেওয়ার পর থেকেই নানান অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগলো। সবচেয়ে অস্বাভাবিক ঘটনা হলো সোমবার দিন সকালে অধরার অপারেশনে একটা ছেলে ডাক্তার ছিল, মিস্টার পিটার নামে। তার গাড়ি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে সেই ঘটনাস্থলেই মারা যায় এবং তার চোখ দুটো রাস্তার সাথে পিষে যায়। কেউ তাকে প্রথম দেখায় আটকে উঠবে। তারপর অধরা এই খবরটা পেয়ে সোফায় বসে পড়ে আর তার বাবাকে ডেকে এনে বলে, বাবা, আমার সাথে কেন এসব ঘটনা ঘটছে তুমি কি আমায় বলতে পারবে? আর আর আমাকে তুমি ছাড়া অন্য কোনো ছেলে কেন স্পর্শ করতে পারে না? শুনবি মা? তাহলে শোন। আজ থেকে বছর 25 আগে সুইজারল্যান্ডে এসে তোর মায়ের সাথে আমার পরিচয় হয়, আর আমাদের বিয়েটা হয় একটা রাজবাড়িতে। এখান থেকে 25 কি 30 মাইল দূরে, এবং সেটাকে বলা হয় মায়াবিনীর শহর। অনেক দর্শনীয় একটা জায়গা, কিন্তু সেখানে কোনো মানুষ গেলে নাকি বেঁচে ফিরে আসে না। অনেক অদ্ভুত কাহিনী নাকি সেখানে ঘটে। আর আমরা এক প্রকার ভুল করে সেই মায়াবিনী শহরে ঢুকে পড়েছিলাম, যে জায়গাটা দেশের স্থানীয় সরকার বহু বছর আগেই নিষিদ্ধ করেছে। কিন্তু সেখানে তোর মা আমার সাথে পালিয়ে গিয়েছিল।
কারণ তোর নানু মাইকেল চায়নি কোনো মুসলিম ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিতে, আর সে তোর আম্মুর বিয়ে ঠিক করে স্থানীয় এক খ্রিস্টান ছেলের সাথে। তাই বাধ্য হয়েই তোর মাকে নিয়ে আমি মায়াবিনী শহরে চলে যাই। আশা ছিল জুরিক শহরের কোনো এক বাড়িতে ভাড়া নিয়ে থাকব, আর পরে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তোর মাকে নিয়ে বাংলাদেশে চলে যাব। কিন্তু সেই দিন যখন একটা গাড়িতে করে তোর মাকে নিয়ে পালাই, তখন তোর মা খুব কেঁদেছিল তার বাবার জন্য। তারপর আমরা সুইজারল্যান্ডের জুরিক শহরের দিকে রওনা দিই, কিন্তু আমরা সেদিন ভুল করে অন্য রাস্তায় চলে যাই। আর সেই রাস্তাঘাট নিষিদ্ধ ছিল, কোথাও কোনো আলোর চিহ্ন পর্যন্ত ছিল না। আর আমাদের গাড়িটা জুরিক লেক পার হতেই রাস্তার পাশ থেকে একটা সাইডবোর্ড দেখতে পেলাম, যেখানে ক্রস চিহ্ন দিয়ে ডেঞ্জার্স লেখা ছিল। বাট তবুও আমাদের সেই দিন তোর নানার কারণে যেতে হয়েছে। সারা রাস্তায় একটা পাখিও চোখে পড়েনি, কিন্তু রাস্তা দিয়ে যতই যাচ্ছিলাম ততই আমরা মুগ্ধ হচ্ছিলাম, কারণ রাস্তার চারপাশটা দেখে মনে হচ্ছিল কেউ যেন সেখানে রংধনু তুলির আঁচড়ে সাজিয়ে রেখেছে। রাস্তার দুপাশে ফুল দেখে মনে হচ্ছে গাড়ি থেকে নেমে ফুলগুলোকে ছুঁয়ে দেওয়া যাক, কিন্তু কোথায় যেন ভয় কাজ করছে। বাট আমরা জুরিক শহর পাচ্ছি না। তারপর হঠাৎ নিঝুম করে বৃষ্টি নামলো। বৃষ্টিতে কোনো দিক দেখা যাচ্ছিল না, গাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছিল। তোর মা ম্যারিনাকে দেখে মনে হচ্ছিল সে খুব ভয় পাচ্ছে। বৃষ্টি ক্রমশ বাড়তে লাগলো, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম আশেপাশে কোনো একটা বাড়ি পেলেই সেখানে দাঁড়াবো। কিন্তু এত সুন্দর পরিবেশ, তবুও একটাও রাস্তার পাশে বাড়ি দেখা যাচ্ছে না। তারপর গাড়ি চলছে তার আপন গতিতে, কিন্তু হঠাৎ তোর মা ম্যারিনা আমার বাম হাতটা চেপে ধরে বলে, নিয়ান, দেখো ওই যে সামনে মানুষের কঙ্কাল। আমি তখন তোর মায়ের কথা শুনে রাস্তার সাইডে তাকিয়ে দেখি সত্যিই 3টে মানুষের কঙ্কাল পড়ে আছে। কিন্তু তবু আমি সেসব দেখেও না দেখার ভান করে বললাম, কই না তো, আমি তো ফুল দেখছি রিনা, আর তুমি আজে বাজে চিন্তা করছো কেন? তারপর তোর মা আমার কথায় কোনো জবাব না দিয়ে আমার বাহু জড়িয়ে ধরে থাকলো, আর আমার বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। তারপর আমরা একটু সামনে যেতেই আরও অবাক হলাম। মানুষ যেমন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে অভ্যর্থনা জানায়, তেমনি রাস্তার দুপাশে অনেক মানুষের কঙ্কাল দাঁড়িয়ে আছে, আর তারা কি ভয়ঙ্কর শব্দ করছে। তাই তখন তোর মা ভয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, নিয়ান, আমার খুব ভয় করছে, তুমি জোরে গাড়ি চালাও। যদি ওরা সবাই আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়, তাহলে আমাদের মেরে ফেলবে। ভয় পেও না ম্যারিনা, সৃষ্টিকর্তা আমাদের সাথে আছে, আর এসব শয়তানের খেলা, এরা চাইলেও আমাদের কিচ্ছু করতে পারবে না। তারপর আমাদের গাড়ি যত এগিয়ে যাচ্ছে রাস্তা আরও তত বেশি অন্ধকার হয়ে যাচ্ছে, আর আগের চেয়েও এখানে কঙ্কালগুলো আরও বেশি ভয়ানক মনে হচ্ছিল। কিন্তু তারা খুব ভয়ানক চিৎকার দিচ্ছিল, আর সবচেয়ে ভরকে যাওয়া দৃশ্য ছিল কঙ্কালগুলোর শরীরে একটু মাংস নেই, কিন্তু তবুও তাদের শরীর থেকে যেন রক্ত ঝরছে। রক্ত যেন রাস্তার এপাশ থেকে ওপাশে গড়িয়ে যাচ্ছে, আর ভয়ানক কণ্ঠে বলছে, মৃত্যুপুরীতে তোদের স্বাগতম, মৃত্যুপুরীতে তোদের স্বাগতম। মৃত্যু তোদের সামনে অপেক্ষা করছে, আর সামনে আগাস না, এখান থেকেই ফিরে যা, সামনে যাবি না, তোদের খুবলে খুবলে খাবে। এসব বলছে, আর তারা হু হু করে হাসছে। তোর মা ভয়ে কান্না করে দিয়েছে, আর আমি কি করব ভেবে পাচ্ছি না। গাড়ি ঘুরিয়ে কোথায় যাব, রাস্তা তো ভুলে গেছি। তাই আমি মনে মনে স্থির করলাম, যা হবার হবে, তবুও সামনে কি আছে সেটা দেখব, আর শয়তানরা কখনো সঠিক পথ দেখায় না। তারপর আমরা যতই রাস্তা পার হচ্ছি, ততই যেন অন্ধকার ছায়া আমাদের চারপাশটা পুরো গ্রাস করছে, কিন্তু তবুও কোনো কিছুই গাড়ি টাচ করছে না। তারপর আর সামনে কঙ্কাল না, জীবিত মানুষের মতো কিছু লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে কিছু কঙ্কাল খুবলে খুবলে খাচ্ছে, এবং জীবিত মানুষের নাড়ি ভুড়ি দিয়ে রক্ত ঝরছে, আর লোকগুলোর গগনবিদায়ী চিৎকারে যেন কোনো মানুষের কলিজা ফেটে মরে যাবে। এদিকে তোর মা ততক্ষণে আমার কাঁধে মাথা রেখে সেন্সলেস হয়ে গেছে, আর কঙ্কালগুলো কত আকুতি মিনতি করছে, যেন
আমরা সামনে না যাই। ফিরে যা। এদিকে রাত প্রায় 3টে বাজে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এখন কঙ্কাল আর দেখা যাচ্ছে না। চারপাশে হঠাৎ ফুলের সরবরাহে ভরে গেল। দূরে দেখা যাচ্ছে আবঝা আবঝা কিছু একটা বাড়ির মতো। আলোও স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু কি সুন্দর সেখানে সুবাতাস বইছে। রাস্তার পাশ দিয়ে একটা লেক বয়ে গিয়েছে এবং লেকের পাশে অনেক বড় বড় পর্বত। সত্যি মেজাজটা মুহূর্তের মধ্যেই ফুরফুরে হয়ে গেল। কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে চোখে পড়ল একটা বড় গেট, সোনা দিয়ে সাজানো, এবং গেটের ওপরে হীরা দিয়ে লেখা মায়াবিনীর শহর। আর আমাদের গাড়িটা গেটের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই চতুর্দিকে সাজবাতির মতো আলো জ্বলে উঠল। আকাশের চারপাশটা যেন তরকা বাজির মতো কিছু আলো ভরে উঠল। তারপর হঠাৎ আমাদের গাড়িটা বন্ধ হয়ে গেল। আর তখন গাড়ি থেকে নামতেও আমার ভয় করছে, কিন্তু তবুও আমি সাহস করে গাড়ি থেকে নেমে পা দিতেই দেখলাম তাজা ফুলের মাদর, একদম ভূস্বর্গ মনে হচ্ছে। আর তারপর হঠাৎ কয়েকটা মেয়ে ফুলের তোড়া নিয়ে এসে বলতে লাগলো, এই মায়াবিনী শহর এতকাল আপনাদের জন্যই অপেক্ষা করছিল, তাই আপনারা ভিতরে আসেন। আমি তাদের কথা শুনে কিছুটা ভীতু গলায় বললাম, আমি এখানে একা আসিনি, আমার সাথে আছে আমার ভালোবাসার মানুষ, আর সে এখনও জ্ঞানহারা অবস্থায় গাড়িতে শুয়ে আছে। তারপর আমার কথা শুনে মেয়েগুলোর মাঝে থেকে একটা মেয়ে মুচকি এসে আমার হাতে ফুল দিয়ে বলল, এই ফুলটা ওনার কানের কাছে ধরুন এবং এর সুবাসে ওনার সেন্স ফিরে আসবে। তারপর আমি ফুলটা নিয়ে মেয়েটার কথা মতো তোর মায়ের নাকের কাছে ধরার সাথে সাথেই সে চোখ খুলেই বলতে লাগলো, নিয়ান, কঙ্কালগুলোর কাছ থেকে আমাকে বাঁচাও। তারপর আমি তোর মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে বললাম, ভয় পেও না ম্যারিনা, দেখো আমি তোমার সামনেই আছি, আর এরা আমাদের নিতে এসেছে, তাই এখন চলো। এইদিকে আমাদের রাজপ্রাসাদে নিয়ে আসা হলো। রাজপ্রাসাদের সব কিছুই হীরা দিয়ে তৈরি। রাতের আকাশে যেমন অজস্র নক্ষত্র আলো দেয়, ঠিক তেমনই রাজপ্রাসাদের ভিতরের হিরেগুলো থেকেও আলোক রশ্মি বের হচ্ছে। তারপর তারা রাজপ্রাসাদের অতিথিশালায় বসে থাকার পর একটা দরবেশ এসে বলল, বহু শতাব্দী পর আমাদের এখানে কেউ আসলো। সত্যি তোমরা অনেক আল্লাহর প্রিয় বান্দা, নয়তো এই পদে আদি দিতে আসতে পারতে না। যাই হোক, তোমরা আসার পরেই জাদুর আয়না আমাকে তোমাদের বিষয় সব বলেছে। তোমরা অবিবাহিত আর মেয়েটাও অমুসলিম। মেরিনা দরবেশের কথা শুনে চমকে যায় আর বলে ওঠে, কি বলছেন? এত কিছু আপনি কিভাবে জানলেন? মা, আমি সবই জানি, কারণ তোমার এবং নিয়ানের মাঝে মায়াবিনী শহরে ব্রিজ নিহিত হবে। আর মা, তুমি কি তোমার ভালোবাসা মানুষের জন্য ইসলাম গ্রহণ করবে, নাকি একমাত্র ন্যায়নিষ্ঠ ধর্ম, মুক্তির ধর্ম এবং সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করবে? দরবেশের কথা শুনে মেরিনা অকপটে উত্তর দিল, সে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্যই ইসলাম গ্রহণ করবে। তাই দরবেশ রিনার কথা খুশি হয়ে বলল, সত্যি মা, তুমি অনেক গুণবতী। তোমাদের মাধ্যমেই আমরা আমাদের হারানো রাজ্য ফিরে পাবো ইনশাআল্লাহ। কিন্তু সেটা কিভাবে? মা, সেটা তোমার পরে জানলেও চলবে। আর তুমি এখন গোসল করে বধূ সাজে ইসলাম গ্রহণ করো, তারপর তোমাদের দুজনকে বিয়ে দেওয়া হবে। আর ভয় পেও না মা, আমাদের তোমার আপনজন ভাবতে পারো। কথাগুলো বলে দরবেশ চলে যেতেই 7টা সুন্দরী রমণী এসে মেরিনাকে নিয়ে চলে গেল এবং নিয়ানকে কয়েকজন যুবক এসে নিয়ে গেল। দুজনকে উত্তম রূপে সাজিয়ে বিয়ের জাঁকজমকপূর্ণ আসরে বসানো হলো। কি ঝমকালো একটা পরিবেশ। তারপর মেরিনাকে মুসলিম বানানো হলো, কিন্তু বিপত্তি বাজলো তখন। ঠিক যখন মেরিনা কবুল বলবে তখন সে মাথা ঘুরিয়ে পড়ে যায়। তারপর বিয়ের আসরে কনের মাথা ঘুরে পড়ে যাওয়া দেখেই সবাই এগিয়ে আসলো, আর নিয়ান তখন মেরিনার মাথাটা তার কোলে রেখে বলল, কি হয়েছে তোমার? প্লিজ কথা বলো। কিন্তু মেরিনা কোনো কথা বলছে না। আর নিয়ান বারবার বলছে, মেরিনা তুমি চুপ করে থেকো না, প্লিজ কথা বলো।
তারপর এমন সময় দরবেশের মতো একটা লোক এসে বলল। বাবা, যা ভেবেছিলাম তাই হলো। লোকটার মুখে এমন কথা শুনে নিয়ান খানিকটা ভয় পেয়ে গেল, আর ভয় পেয়ে বলল, আপনি কি ভেবেছিলেন? আর ম্যারিনার কি হয়েছে? বাবা নিয়ান, মেরিনাকে এখন একমাত্র তুমি বাঁচাতে পারো, আর তাও 3 দিনের মধ্যেই। আমার ম্যারিনার কি হয়েছে বলুন, আর আমাকে তার জন্য কি করতে হবে, এবং আমি কিভাবে তার জীবন ফিরিয়ে আনবো? বাবা, তুমি ব্যস্ত হয়ে না। একে বাঁচাতে হলে তোমাকে জাদুশহর গমতপুরীতে যেতে হবে, যে শহরে কেউ গেলেই ঘুমিয়ে যায় এবং সে ঘুমিয়ে গেলেই পাথর পরিণত হয়ে যায়। আর তোমাকে সে নগরীতে যেতে হবে, এবং সেই নগরীতে একটা সোনার বক্স আছে, সেখানে গোলাপের বীজ আছে। আর সাধারণত গোলাপ গাছ ডাল থেকে হলেও সেখানে রাখা সোনার বক্সে যে গোলাপের বীজ আছে তা হচ্ছে নীল রঙের গোলাপ ফুলের বীজ। সে বীজ থেকে গাছ লাগিয়ে তোমাকে নীল রাঙ্গা গোলাপ ফুলে এনে সে গোলাপ বীজাণু সমুদ্রে তলদেশে নির্মল পরিশোধ পানিতে চুবিয়ে মুখে ছিটিয়ে দিলে তোমার মেরুনি ভালো হয়ে যাবে। আর যদি না তুমি আনতে পারো তাহলে মেরুনি সারা জীবনের জন্য একটি পুতুল হয়ে যাবে। দরবেশের কথা শুনে নিয়ানের বুকের ভেতরটা একটা কালবৈশাখীর ঝড় বয়ে যায়। যেভাবে হোক তার ভালোবাসার মানুষকে বাঁচাতেই হবে। তাই নিয়ান এবার দরবেশের কাছে গিয়ে বলল, আমি জাদুর শহর ঘুমন্ত নগরীতে যাব, কিন্তু আমার ফুল চাষ করতেই তো কয়েক মাস লাগবে, এবং জাদুনগরে যেতে আসতেও তো অনেক সময় লাগবে। বাবা, তুমি ভয় পেয়ে না। সেখানে সময় আর পৃথিবীর সময় সম্পূর্ণ আলাদা। সেটা পৃথিবীর নিচে এক অন্য দুনিয়া, মায়া শহর। আর তুমি সেখানে গিয়ে এই শহরে মায়াতে পড়ো না, এবং তোমার ঘুম আসলেও ঘুমাবে না, তাহলে কিন্তু তুমি চিরদিনের জন্য পাথর হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাই হবে। আমাকে তাড়াতাড়ি সেই রাজ্যে যাওয়ার রাস্তা বলে দিন। আচ্ছা, তুমি আমার সাথে আসো। তারপর নিয়ানকে একটা রুমে নিয়ে গেল দরবেশ। তারা রুমটার ভেতরে যাওয়ার সাথে সাথেই হঠাৎ রুমটা কেঁপে উঠল, আর তাজা বকুলের ঘ্রাণ আসতে লাগলো। আর তারপর দরবেশ একটা বই বের করে তার ভেতর থেকে একটা নীলরাঙা লকেট বের করে নিয়ানের গলায় পরিয়ে দিয়ে বলল, এই লকেটের মধ্যে তুমি গমন্তরের অনেক কিছুর সাথে মোকাবিলিত করতে পারবে। তুমি অদৃশ্য হতে পারবে, তবে ঘুমিয়ে যেও না, সাবধান। আর নীল রাঙা গোলাপ তুমি হাতে পেলেই ওটা গোলাপটা ছড়ে দিলেই তুমি এখানে এসে পড়বে। আর এখন এই নাও কালো গোলাপের পাপড়ি, এটা দিয়ে বইয়ের ওপর মায়াবিনী লিখো, এবং তারপরে বইয়ের ভিতর থেকে সেই ঘুমন্তরের রাস্তা বের হবে। তারপর নিয়ান দরবেশের কথা মতো তাই করলো। মায়াবিনী লেখার সাথে সাথেই বইয়ের ভেতর থেকে একটা আলোক রশ্মি বের হলো। আলোক রশ্মির একটা থেকে অনেকগুলো হলো। সেখানে একটা বিশাল বড় নীলরাঙা গোলাপের গেট হলো। তারপর নিয়ান আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। নিয়ান এগিয়ে গিয়ে দরজায় হাত লাগাতেই দরজা খুলে গেল, আর নিয়ান পা বাড়ালো অন্য এক দুনিয়ায়। নিয়ান ভেতরে ঢোকার সাথে সাথেই দরজা আবার বন্ধ হয়ে গেল, এবং দরবেশ দেখল সমস্ত আলোক রশ্মি আবারও একটি আলোক রশ্মিতে সংকেত হয়ে বইয়ের ভেতরে মিশে গেল। আর তারপর দরবেশ আল্লাহর নাম নিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, তোমার বান্দাকে সমস্ত প্রকার অশুভ শক্তি থেকে হেফাজত করো, তাকে সফল কাম করো। এদিকে নিয়ান ঘুমন্ত নগরীতে প্রবেশ করেই দেখতে পায় কি সুন্দর নগরী। মনে হচ্ছে শিল্পীরা তুলির আঁচড়ে সাজিয়েছে। নিয়ান হাঁটছে। কি সুন্দর সুন্দর নীলরাঙা পশু সে এর আগে কখনো দেখেনি। এখানে দালান কোঠা সব নীল রঙের। তারপর নিয়ান একটু সামনে যেতেই দেখে কিছু মানুষের মতো দেখা যায়, আর সে ভালোভাবে খেয়াল করে দেখল সত্যি মানুষ। কি সুন্দর চেহারা, একদম জীবন্ত দেখা যায়। কিন্তু তাদের কাছে গিয়ে দেখতে পায় সেগুলো সব পাথর হয়ে আছে। সে হাঁটছে, তবে সবচেয়ে অদ্ভুত লাগছে এখানে
সূর্য তাপ দিচ্ছে না, চাঁদের মতো জ্যোৎস্না দিচ্ছে, কিন্তু সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার, একদম মন শীতল করা পরিবেশ। খুব খিদা লেগেছে। নিয়ান ভাবতেই সামনে আঙুর, ফল আর আপেলের বাগান দেখতে পেল। তাই নিয়ান ছুটে গেল ফল ছিঁড়তে এবং তার পাশে ফল ছেঁড়ার জন্য হাত বাড়িয়েও হাতটা ফিরিয়ে আনলো, কারণ তার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো মায়া আছে। আর সে খাবারের কথা মনে মনে ভাবতেই কেন তার সামনে খাবার আসবে। তারপর নিয়ান হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত লাগছে। সূর্য ডুবে গেল, চাঁদ উঠল, আর এখন চাঁদের আলোতে তার দু চোখের পাতা লেগে আসছে। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়ির সাথে দোলনা। মনে হচ্ছে দোলনাটায় গা এলিয়ে দেয়, কিন্তু না। তারপর নিয়ান লকেটটাকে চুমু খেয়ে বলল, আমাকে নীলরাঙা গোলাপের বীজের কাছে নিয়ে চলো। নিয়ানের কথাটা বলার সাথে সাথেই দেখা গেল সামনে একটা বিশাল সাগর, মাঝখানে একটা নীল রঙের রাজপ্রাসাদ বের হলো। নিয়ান বুঝতে পারল সেখানেই নীল গোলাপের বীজ আছে, কিন্তু সেখানে নিয়ান কিভাবে যাবে? যেতে তো হবেই তাকে, কিন্তু যাওয়ার মতো কিছু নেই। তাই নিয়ান নিরুপায় হয়ে স্থির করল সাঁতার কেটে যাবে। তারপর নিয়ান সমুদ্রের পানিতে পা দিতেই চমকে যায়, কারণ সমুদ্রের পানিতে পা নিচেই যায় না, পা ভেজেও না। সমুদ্রের উপরে কাঁচ একটা এতটা সুন্দর করে সেট করা যে কেউ ভাববে সমুদ্রের পানিতে ঢেউ খেলছে, কিন্তু সমুদ্রের পানির উপর গ্লাস সেট করা। আর তারপর নিয়ান হেঁটে হেঁটে প্রাসাদের সামনে আসতেই 7জন সুন্দরী মেয়ে, যাদের সৌন্দর্য কাপড়ের বাহিরে থেকে দেখা যাচ্ছে। তারপর তারা নিয়ানকে দেখেই স্বাগতম জানিয়ে প্রাসাদের ভেতরে নিয়ে যেতেই নিয়ানের চোখে ঘুম এসে ভর করল। সে তাকাতে পারছে না। ভালো করে তাকাতেই দেখল সারি সারি মানুষ পাথর হয়ে আছে। তারপর এমন সময় একটা সুন্দরী মেয়ে এসে নিয়ানকে বলল, এতদিন কোথায় ছিলে আমার রাজকুমার? নিয়ান মেয়েটার কথা শুনে মেয়েটার দিকে তাকিয়ে চমকে যায়, কারণ তারই মেরিনা। কিন্তু সে সে এখানে কিভাবে? রাজকুমার, কি দেখছো অমন করে? আমি তোমার ম্যারিনা, আর কতকাল ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি। আজ আমি সার্থক, শত বছরের অপেক্ষার অবসান হলো। রাজকুমার, আমার বুকে এসো, আমার প্রাণটা শান্তি করি তোমার উষ্ণ ছোঁয়ায়। নিয়ান পলকহীন দৃষ্টিতে মেরিনার দিকে তাকিয়ে আছে এবং মেরিনার চোখে যেন এক মায়া কাজ করছে, আর বারবার নিয়ানের চোখ বন্ধ হয়ে আসছে। তারপর মেরিনা দুহাত বাড়িয়ে নিয়ানকে তার বুকে আসতে বলল। নিয়ানের অর্ধেক শরীর পাথর হয়ে গেছে এবং মেরিনা আস্তে আস্তে যতই নিয়ানের দিকে এগিয়ে আসছে ততই নিয়ান পাথরে পরিণত হচ্ছে, আর নিয়ানের দু চোখ বন্ধ হওয়ার পথে। আর এখানে দু চোখ একবার বন্ধ হলে আর কোনোদিনও খোলে না। তারপর মেরিনা নিয়ানের একদম কাছে আসতেই নিয়ানের গলা পর্যন্ত বরফে পরিণত হয়ে যায়। নিয়ান পলকহীনভাবে মেরিনা ভেবে মেয়েটার দিকে তাকিয়ে আছে, আর মেয়েটা তার চোখের জাদুতে নিয়ানকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। তাই নিয়ান ধীরে ধীরে ঘুমের সাগরে তলিয়ে যাচ্ছে, আর মেরিনার রূপ নেওয়া মেয়েটা অপেক্ষা করছে আর একটা পাথরের মূর্তির জন্য। এবং নিয়ান পাথরের মূর্তিতে পরিণত হলে সে তার প্রিয়তমাকে সারা জীবনের জন্য আপন করে পাবে। আর কত শত বছর এই অপেক্ষায় ছিল সে। ভাবতেই মনটা পুলকিত হয়ে উঠছে তার। আর একটা মাত্র মানুষ পাথরে পরিণত হলে তার ভালোবাসার মানুষ, যে 1300 বছর আগে মারা গেছে, সেই হেলেক্স শয়তানের সমস্ত শক্তি পেয়ে আবার মৃত থেকে জীবিত হয়ে ফিরবে এবং সমস্ত ঘুমন্ত নগরী হবে শয়তানের রাজত্ব। এসব ভাবতেই তার প্রচণ্ড হাসি পাচ্ছে। তাছাড়া কতদিন পর সে তার প্রিয় মানুষটির সাথে রাত কাটাবে। প্রায় 100 বছর পর তার প্রিয় মানুষটির সাথে
তার মিলন হবে। এবং সে কত অপেক্ষা করত শিকারের জন্য। এর আগে যখনই একটা করে মানুষ তার চোখের নেশায় ঘুমের রাজ্যে পাড়ি দেওয়াতে পারলেই শয়তান তার হেলেক্স এক রাতের জীবন দিয়ে পাঠাতো তার কাছে, আর সারা রাত হেলেক্স মল্লিকার সাথে রাত কাটাতো। সে কি মধুর রাত! আর তারপর থেকে যখন ফজরের ওয়াক্ত হতো, ঠিক তখনই হেলেক্স পাথরে পরিণত হতো। আজ থেকে প্রায় 100 বছর আগে শেষ রাত কাটিয়েছিল মল্লিকা। তারপর থেকে একটি মাত্র মানুষের অপেক্ষার পার করেছে শত শত বছর। আর শয়তানের শর্ত অনুসারে যেদিন মল্লিকা 1000 জন মানুষকে পাথরে পরিণত করতে পারবে, সেই দিন সারা জীবনের জন্য মল্লিকা আর হেলেক্স অমর হয়ে যাবে। সমস্ত রাজ্য হবে তাদের। তারা যা চাইবে তাই পাবে। এবং সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আর খানিক বাদেই। আর এদিকে বাড়িতে থাকা দাসীরা আনন্দে চারিদিকে নাচছে এবং ম্যারিনার রূপ নেওয়া মল্লিকার এর আর তর সইছে না। তাই সে একদম নিয়ানের কাছে এসে পড়েছে এবং কালো ধোঁয়া এসে সমস্ত ঘর ছেয়ে যায়। সমস্ত আকাশ বাতাস কাঁপতে লাগে। সূর্য একটা থেকে মুহূর্তে 4টে পরিণত হয়। 4টা সূর্যের কিরণ এক হয়ে নিকষ কালো অন্ধকারের মতো আলোক রোশনি রাজপ্রাসাদ ভেদ করে হেলেক্সের ভেতরে এসে ঢুকতে লাগে এবং রাজপ্রাসাদের সব দাসীরা আনন্দ উল্লাস করে বলতে থাকে, আমাদের রাজপুত্র হেলেক্স ফিরে আসছে। শয়তানের আত্মা হেলেক্সের ভেতরে প্রবেশ করেছে। এদিকে নিয়ানের দু চোখের পাতা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এত মধুর ঘুম আসছে নিয়ানের, যা মৃত্যুর যন্ত্রণা ভুলিয়ে দেয়। নিয়ানের পায়ের তলা থেকে নাক পর্যন্ত পাথর হয়ে গেছে। চোখ বন্ধ হওয়ার সাথে সাথেই সমস্ত শরীর পাথরে পরিণত হবে। আর চোখ দুটি বন্ধ হওয়ার আগেই নিয়ানের চোখে ম্যারিনার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার দৃশ্যটি ভেসে ওঠে। তাই তার মনে পড়ে যায় দরবেশের সেই কথাগুলো। তারপর নিয়ান সেই মেয়ের থেকে চোখ সরিয়ে নেয় আর অন্যদিকে তাকায়। সাথে সাথে সমস্ত শরীর আবার পুনরায় স্বাভাবিক হয়ে যায়। নিয়ান বুঝতে পারে সে মায়ায় জড়িয়ে যাচ্ছে। তাই মেরিনার রূপ নেওয়া মেয়েটা নিয়ানকে ধমকের স্বরে বলল, এই তোমার ভালোবাসা? তুমি আমার চোখে অন্যজনকে খুঁজছো? আমায় বুকে নিবে না? আমি যে কতকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। না না, এসব মিথ্যা কথা। তুমি আমার ম্যারিনা হতেই পারো না। কে বলেছে তোমায়? আমি তো তোমারই ম্যারিনা। তুমি যাকে রেখে এসেছো সেই রাক্ষসী। তাই তো তোমার মতন সৎ লোকের সাথে বিয়ে হওয়ার আগেই শয়তানের আত্মা তাকে গ্রাস করে নিয়েছে। আর তুমি বিশ্বাস না করলে আমার চোখের দিকে তাকাও, সব দেখতে পাবে। দেখতে পাবে তোমার আর আমার বিয়ে হওয়ার সেই দৃশ্য। দেখতে পাবে তোমার আর আমার সেই ছোটবেলা, যার জন্য আমি এতকাল অপেক্ষা করেছি। শুধু একবার তুমি আমার চোখে চোখ রেখে বলো যে আমি তোমার ম্যারিনা না। এসব শুনে নিয়ান বুঝতে পারছে তার সাথে খুব বাজে কিছু ঘটছে। তাই কোনোভাবেই তার দিকে তাকানো যাবে না। আর মল্লিকা ভাবছে নিয়ান যদি আরেকবার তার চোখে চোখ রাখে তাহলে সে মায়াবী জাদুর ঘুমের রাজ্যে তলিয়ে যাবে। তাই মল্লিকা তাকে আবারও বলল, কি হলো রাজকুমার? আমার চোখের দিকে তাকাও না। দেখো তোমার ম্যারিনা আজ কত সুন্দর করে পৌঁছে যে অপেক্ষা করছে তোমার জন্য। মল্লিকার কথাগুলো শুনতে শুনতে নিয়ানের আবারও ঘুম আসছে। তাই এইবার নিয়ান তার বাম হাতের আঙুলে কামড় বসিয়ে দেয় আর তার সাথে সাথেই কামড়ের জন্য রক্ত বের হয় এবং তার চোখের ঘুম সব চলে যায়। এ কি করলে তুমি? রক্ত বের করলে কেন? চলো না প্রিয়তম, আজকের রাত দুজনে একসাথেই কাটাই। আপনি আমার কাছে আসবেন না। আমি কিন্তু এখানে আপনার জন্য আসিনি। প্রিয়তম, আজ তোমার জন্য আমি কত সুন্দর করে সেজেছি, দেখো। মল্লিকা এই কথাগুলো বলেই তার গায়ের বস্ত্র খুলতে লাগে। আর তখন রুম থেকে কেমন যেন এক মাতাল করা ঘ্রাণ বের হচ্ছে। তাই নিয়ান মাথাটা নিচের দিকে করে বলল, বোন, আমি এখানে আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে এসেছি, আপনার নষ্টামি দেখার জন্য না। আমার যৌবন যে শুধু তোমার জন্য, আর তুমি যেটার জন্য আসছো সেটা পারবে না। এর জন্য তোমাকে অনেক বাধা অতিক্রম করতে হবে।
আর প্রথমত আমার সাথে মিলিত হতে হবে, এবং আমাকে যদি হারাতে পারো তাহলে তুমি নীল গোলাপের বীজ হাতে পাবে। তাই এখন ভেবে দেখো তুমি কি করবে। আর আমি অন্দরমহলে তোমার জন্য সোনার পালঙ্কে বসে অপেক্ষা করছি। মল্লিকার মুখে কথাগুলো শুনে নিয়ান বুঝতে পারছে তাকে টোপ দেওয়া হচ্ছে। তাই নিয়ান দেরি না করে দরবেশের দেওয়া নীল রঙের লকেটটাকে চুমু দিয়ে বলে, আমাকে নীল গোলাপের বীজের কাছে নিয়ে যাও। তারপর নিয়ান এটা বলার সাথে সাথেই তার সামনে একটা গেট বের হলো। সেই একটু এগোতেই গেট খুলে গেল এবং গেট খুলতেই দেখতে পারলো জ্বলন্ত আগুনের লালা গড়িয়ে যাচ্ছে। আর নিয়ান আগুনের লাভার কাছে যেতেই তার সামনে থেকে একটা টিয়া পাখি বলল, সাবধানে এগিয়েও না, এই আগুনে তুমি পানির মতো মিশে যাবে। তারপর টিয়া পাখির কথাগুলি শুনে নিয়ান বলল, আমাকে যে নীলরাঙা গোলাপের বীজ নিতেই হবে। হ্যাঁ, যেতে পারবে যদি তুমি আমার 3টে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। আর যদি না পারো তাহলে তুমি পাথর হয়ে যাবে। তাই ভেবে দেখো, তুমি প্রশ্নের উত্তর দিবে না এখান থেকে চলে যাবে। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে রাজি আছি, তাই তুমি আমাকে প্রশ্ন করো পাখি। আচ্ছা শোনো, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে মানুষের কাছে মিষ্টি কি? নিয়ান প্রশ্নটা শুনে অনেকটা ঘাবড়ে গিয়ে কিছুক্ষণ ভেবে বলল, মানুষের কাছে সবচেয়ে মিষ্টি হচ্ছে প্রয়োজন। কারণ এক পাশে যদি পৃথিবীর সবচেয়ে মিষ্টি মিষ্টান্ন রাখা হয় আর এক পাশে যদি নীলরাঙা গোলাপের বীজ রাখা হয়, আমি তো আমার প্রয়োজনই মেটাবো, তাই না? হে বৎস, তোমার প্রথম উত্তর সঠিক হয়েছে। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কি? এবার পাখির কথা শুনে নিয়ান একটু মুচকি হাসি দিল আর হাসি দিয়ে বলল, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা হলো মানুষের এমন ধারণা সে চিরদিন বেঁচে থাকবে, আর তার এই ধারণাটাই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। আচ্ছা, তৃতীয় প্রশ্ন হচ্ছে, পৃথিবীর এমন কি হক আছে যা প্রত্যেক মানুষই ভোগ করবে? পাখি বোন, তোমার তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে মৃত্যু, যা পৃথিবীর সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আমার 3টে প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে, তাই তুমি এবার যেতে পারো। পাখি কথাটা বলার সাথে সাথেই আগুনের উপর দিয়ে সুন্দর একটা রাস্তা তৈরি হয়ে যায়। আর নিয়ান যখন রাস্তায় পা দিবে তখন পাখিটি বলে, সাবধান, সামনে তোমার জন্য অনেক বিপদ আছে। আর তুমি নীলরাঙা ফুলের বীজ হাতে নেওয়ার সাথে সাথেই তোমার 3 হাতে দূরে মাটি দেখতে পাবে এবং সেই মাটিতে তুমি বীজ বপন করবে। আচ্ছা, ঠিক আছে। এখন তুমি যাও। তারপর নিয়ান খুব সাবধানে পা ফেলছে। ধীরে ধীরে ফুলের বীজ রাখা বক্সটা দেখতে পেল, মণিমুক্তায় বাঁধাই করা। নিয়ান বক্সটা আল্লাহর নাম নিয়ে খুলতেই দেখে বক্সের 2টা ভাগ, একটাতে সাপের মূল্যবান মণি, আরেকটাতে গুলি কয়েক বীজ দেখা যায়। সাপের মণি থেকে আলোক রশ্মি বের হচ্ছে, তাই নিয়ান বুঝতে পারছে না সে এখন কি করবে। তারপর সাথে সাথে অদৃশ্য আওয়াজ আসলো, তুমি কোনটা নেবে? হ্যাঁ, তুমি কোনটা নেবে? সাপের বীজ না সারা পৃথিবীর বাদশাহী? তুমি যদি এই মূল্যবান সাপের মাথার মণি নাও তাহলে সারা পৃথিবীর বাদশাহী তোমার হবে, আর তুমি এখান থেকে যে কোনো একটা নিতে পারবে। তারপর নিয়ান আল্লাহর নাম নিয়ে হাত বাড়ালো আর সাপের মূল্যবান মণি রেখে বীজগুলো হাতে নিতেই তার সামনে মাঠের সৃষ্টি হলো। আর তারপর মাটিগুলোতে নিয়ান 3টা বীজ রাখতেই অলৌকিকভাবে ছোট্ট বীজ থেকে মুহূর্তেই বড় গাছ হয়ে গেল এবং 3টা গাছ থেকে 3টা সুন্দর ফুল হলো। আর ফুল 3টা হতেই সেখানকার সমস্ত দৃশ্য পাল্টে গেল। 3টা ফুল 3 রকম রঙের হলো, একটা কালো, আরেকটা হলুদ, আরেকটা নীলরাঙা। নিয়ান নীল রঙের ফুলটা টান দিয়ে ছেঁড়ার সাথে সাথেই রাজপ্রাসাদের সামনে এসে পড়ল এবং রাজপ্রাসাদে থাকা সমস্ত পাথরের মূর্তি মানুষে পরিণত হলো। আর মেরিনার রূপ নেওয়া রাক্ষসী সহ তার সহধর্মী চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যায়। তারপর সেই রাজ্য সবাই নিয়ানকে কৃতজ্ঞতা জানাতেই নিয়ান সবার কাছ থেকে বিদায় নিয়ে নীল রং লকেটে ফুল ছোঁয়াতেই মায়াবিনী প্রাসাদে এসে পড়ল।
এবং নিয়ান রাজপ্রাসাদে আসতেই দরবেশ নিয়ানকে দেখে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, নিশ্চয় তোমরা দুজন সত্যবাদী। এখন আর দেরি না করে চলো, সূর্য প্রায় ডুবতে চলল, আর সূর্য ডোবার আগেই মেরিনার শরীরে সমুদ্রের তলদেশের পানিতে ফুল ভিজিয়ে ছিটাতে হবে। তারপর নিয়ান ফুল নিয়ে মেরিনার কাছে যেতেই একটা মেয়ে সমুদ্রের তলদেশের পানি কাঁচের গ্লাসে করে নিয়ানের হাতে দিল, আর নিয়ান ফুলটা ভিজিয়ে মেরিনার উপরে ছিটিয়ে দিতেই রিনা চোখ খুললে দরবেশ নিয়ানকে বলে, বাবা নিয়ান, তুমি ফুলটা পানিতে রেখে এই বইয়ের থাকা মন্ত্রটা পড়ো। নিয়ান ফুলটা পানিতে রেখেই বইয়ে লেখা মন্ত্রটা পড়তেই ফুলটা পানির সাথে মিশে গেল। নিয়ান এসব দেখে খানিকটা অবাক হয়। তারপর দরবেশ নিয়ানের কাঁধে হাত রেখে বলে, তুমি ঘাবড়ে যেও না বাবা, তোমাদের কিছু হবে না। তারপর মেরিনা উঠে দাঁড়াতেই ইসলামিক নিয়মে মেরিনা আর নিয়ানের বিয়ে পড়িয়ে দেওয়া হয় এবং বিয়ে শেষ হতেই দরবেশ মেরিনাকে বলে, মা, তুমি তোমার স্বামীকে এই গ্লাসে থাকা পানিটুকু নিজে হাতে খাইয়ে দাও। তারপর দরবেশের কথা মতো মেরিনা গ্লাসের পানিটুকু নিয়ানকে খাইয়ে দেয়, আর পানি খাওয়ার পরেই নিয়ানের শরীরটা কেমন যেন করে ওঠে। এক অজানা অনুভূতি মনে ঢেউ খেলে যায়। এদিকে রাজবাড়ির দাসীরা মেরিনাকে নিয়ে গিয়ে একটি সুন্দর রুমে বসিয়ে দিয়ে আসে। রুমটা বেশ গোছানো, সারাটা রুম ফুল দিয়ে সাজানো, খাটটা হীরের মনে হচ্ছে, আর তাই মেরিনার কাছে সব কিছু যেন কল্পনার মতো মনে হচ্ছে কল্পনাও হয়তো এতটা সুন্দর হতে পারে না। জানালার কাঁচ ভেদ করে চাঁদের আলো রুমে আসছে, আর মেরিনা এত কিছুর মাঝেও অপেক্ষা করছে, এবং সেই অপেক্ষাটা হচ্ছে নিয়ানের জন্য। নিয়ান কখন আসবে সেই অপেক্ষা। তার একটু পরেই দরজা লাগানোর শব্দে মেরিনার অপেক্ষার প্রহরের সমাপ্তি হলো, আর যে ফুলের মতো বসে আছে শুধু ভ্রমরের আসার অপেক্ষায়। তারপর নিয়ান খাটে বসেই ঘোমটা সরিয়ে মেরিনার কপালে একটা চুমু এঁকে দেয়। মেরিনা লজ্জায় চোখ দুটি বন্ধ করে ফেলে। নিয়ান মেরিনাকে জড়িয়ে ধরতেই মেরিনা আরও শক্ত করে জড়িয়ে ধরে। দুজন হারিয়ে যায় এক অন্য অনুভূতির রাজ্যে, আর নিয়ান স্বর্গীয় সুখ খুঁজে পায় মেরিনার বুকে। তারপর দেখতে দেখতে তাদের মধুর রাতটা নির্ঘুম ভালোবাসায় কেটে যায়, আর এসব নিয়ে তাদের দিনগুলো ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ মাসখানেক পর মেরিনা মাথা ঘুরিয়ে পড়ে যায়, এবং দরবেশ মেরিনাকে দেখেই নিয়ানকে বলে, বাবা, একটা খুশি খবর আছে, তুমি বাবা হতে যাচ্ছ, তাও আবার কন্যা সন্তানের। সত্যি? তবে কিন্তু একটা খারাপ সংবাদ আছে। এই সন্তান পৃথিবীতে আসতে নানান অঘটন ঘটবে, আর এ দেশে তোমাদের থাকা যাবে না। এখান থেকে অন্য কোথাও চলে যেতে হবে। আর তোমাদের এই বাচ্চা যখন বড় হবে তখন তিনবার স্বপ্ন দেখবে, এবং যখন আগুনের গোলাপের ফুলের বাগানের দিকে আসবে তখন তোমার মেয়েকে বিয়ে দিতে হবে। আর তোমার মেয়ে যখন সৌন্দর্য নিয়ে যে পৃথিবীতে আসবে, যা চাঁদের আলো নয়, ঘরে আলোকিত হয়ে থাকবে, তাই ওকে সাবধানে রাখতে হবে। ও পৃথিবী আসার সাথে সাথেই তোমার জীবনে মূল্যবান কিছু জিনিস হারাবে। নিয়ান দরবেশের এইসব কথায় অনেকটা ঘাবড়ে গিয়ে বলে, আমার মেয়ের জন্মের সময় আমি কি এমন মূল্যবান জিনিস হারাবো বলুন না দয়া করে। বাবা নিয়ান, সেটা সময় হলে বুঝতে পারবে। তুমি চিন্তা করো না, তোমার মেয়ের মধ্যেই আমরা হয়তো আমাদের মায়াবিনী শহর পুনরায় ফেরত পাবো। আর তোমার স্ত্রীর প্রতি খুব করে যত্ন নিও। আচ্ছা, ঠিক আছে। তারপর দরবেশ সেখান থেকে চলে গেল। নিয়ান মেরিনার মাথায় হাত বুলাতে বুলাতে তার মাথায় একটা চুমু এঁকে দিতেই মেরিনা চোখ মেলে তাকিয়েই বলল, কি হলো নিয়ান, আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন? দেখছি। কি দেখছো? চাঁদ দেখি। মানে তুমি এখানে চাঁদ কোথায় পেলে? চাঁদ তো বাহিরে দেখা যাচ্ছে। কে বলছে? বাইরে যেমন একটা চাঁদ আছে ঠিক তেমনই এই ঘরেও একটা চাঁদ আছে। ও তাই বুঝি? তাহলে ঘরে চাঁদ কোথায় শুনি? আমার আকাশের চাঁদ তো শুধুই তুমি, যে আমার হৃদয়ের আকাশটাকে আলোকিত করে রেখেছে।
প্লিজ নিয়ান, এইভাবে বলো না, আমার লজ্জা করে না বুঝি? তাই বুঝি? আমার বইয়ের এত লজ্জা? হ্যাঁ, লজ্জাই তো। তুমি জানো না, লজ্জা নারীর ভূষণ? তারপর নিয়ান মেরিনার বুকে মাথা রেখে বলল, এই শুনছো? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। একটা খুশির খবর আছে। ও তাই বুঝি? তা শুনি, খুশির খবরটা কি? আমাদের জীবনে আরেকজন নতুন অতিথি আসতে চলেছে, আর সে এখন তোমার মধ্যে আছে। নিয়ানের মুখে এমন কথা শুনে মেরিনার চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে পড়ে। তাই সে নিয়ানকে বুকের সাথে চেপে ধরে বলে, আজ আমি অনেক খুশি, আমাদের পরিবারে নতুন মেহমান আসছে। সেজন্য আমিও অনেক খুশি। তারপর এভাবেই নিয়ান আর মেরিনার দিনগুলো যাচ্ছিল। দেখতে দেখতে কয়েক মাস চলে গেল এবং মেরিনাদের সন্তান পৃথিবীতে আসার সময় হয়ে গেছে প্রায়। এদিকে রাজপ্রাসাদের স্বর্গীয় জীবনের মাঝেও মেরিনার যেন কেন ভয় ভয় লাগে। মনে হয় তারা সবাই মায়ার জগতে আছে, এটা কোনো স্বপ্ন দেখছে। তাই মেরিনা ভাবছে তার মনের কথাগুলো নিয়ানকে বলবে, কিন্তু নিয়ান কি তার কথাগুলো বিলিভ করবে? তারপর রাতে নিয়ান মেরিনার বুকে মাথা রেখে শুয়ে আছে, আর তখন মেরিনা নিয়ানের চুলে বিলি কেটে দিতে দিতে বলল, নিয়ান, আমার কাছে মনে হয় এসব আমরা দুজনে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। কি বলছো ম্যারিনা? এসব স্বপ্ন হতে যাবে কেন? তবে কি এসব কল্পনার চেয়েও কি বাস্তব? এত সুন্দর সুন্দর বাড়ি, এখানে নানান ধরনের ফুল, প্রকৃতি, গাছপালা, নদী, সাগর, সব কিছুই আলাদা। আর আমার এত কমলতার মাঝেও মনে হয় নিষ্ঠুরতা বিরাজমান। এত সৌন্দর্যের মাঝেও মনে হয় কুৎসিত কিছু লুকিয়ে আছে। আমার মাঝে মাঝে খুব ভয় হয়, আবার মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। সব সময় অস্থিরতা কাজ করে। চলো না নিয়া, এখান থেকে বের হয়ে তোমাদের বাংলাদেশে চলে যাই। আর ভয় করে, আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, তবে আমি কি নিয়ে বাঁচব? জানো নিয়ান, মাঝে মাঝে মনে হয় কালো ছায়া আমার পিছু পিছু হাঁটে। এরপর নিয়ান মেরিনার কথাগুলো শুনে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভয় পেও না ম্যারিনা, আমার কিচ্ছু হবে না। আর আমরা স্বপ্নে নয়, বাস্তবে আছি। এই জায়গাটা পৃথিবীর অনেক গভীরে, এবং এখানে আমরা পৌঁছে গেছি কোনো এক অলৌকিক শক্তির জোরে। তাই তুমি চিন্তা করো না, আল্লাহ সর্বশক্তিমান। আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তাটাও নিশ্চয়ই সেই বের করে দেবে। আর এখন আমাকে একটু আদর দাও। ও তাই বুঝি? ইস, আমার দিকে তুমি ওইভাবে তাকিয়ে আছো কেন? আমার বুঝি লজ্জা করে না? বাবা, আদর চাও আবার লজ্জাও পাও? লজ্জাই তো নারীর ভূষণ। তারপর নিয়ান আর কথা না বাড়িয়ে মেরিনার ওষ্ঠদ্বারে তার ওষ্ঠদ্বার মিলিয়ে দিল। দুজনেই চোখ বন্ধ করে ফেলল, হারিয়ে গেল অন্য এক মায়ার জগতে। আর তারপর রাত গভীর। কারো বাঁচাও বাঁচাও শব্দ শুনে মেরিনা বাহিরে তাকাতেই চমকে গেল। রাজপ্রাসাদের সবাইকে কয়েকটা রাক্ষস, দেখতে অনেকটা দানব আকৃতি, সারা শরীর পোড়া আর সারা শরীরে দাঁত, এক এক মানুষকে ধরছে আর চিকেনের মতো চিবিয়ে খাচ্ছে। দরবেশ লোকটা পালানোর অনেক ট্রাই করেছে, কিন্তু পারছে না, কারণ তাকে একটা রাক্ষস খামচে দিয়ে ধরে ফেলল। আর সাথে সাথেই কয়েকটা রাক্ষস একদম ছিন্ন ভিন্ন করে ফেলল, এবং একটি রাক্ষস তার মাথাটা মিষ্টির মতো খেয়ে ফেলল। আর এসব দেখে মেরিনার গলা শুকিয়ে আসছে, পা কাঁপছে। এ বীভৎস দৃশ্য দেখে না সে দৌড়ে পালাতে পারছে এবং না দাঁড়িয়ে থাকতে পারছে। তারপর একটা দাসী এসে মেরিনাকে দেখে বলল, আপনি এখানে কেন? আপনি এখান থেকে পালিয়ে যান, রাক্ষসরা আপনাকে দেখলে মেরে ফেলবে। মেয়েটা কথা শেষ করার আগেই একটা রাক্ষস মেরিনাকে দেখে ফেলে এবং সে মেরিনাকে দেখেই দৌড়ে তার দিকে আসতে লাগে। আর তখন মেরিনা ভয়ে আল্লাহর নাম নিয়ে পেছন দিকে দৌড় দেয়, কিন্তু তবুও দৌড়ে আর শেষ রক্ষা হয় না, কারণ সমস্ত রাক্ষসরা মেরিনার চারিদিক থেকে ঘিরে ফেলে এবং
তারা খুব ভয়ঙ্কর শব্দ করে হাসতে হাসতে বলতে লাগে। তোরা কি ভাবছিস আমাদের ধ্বংস করবি? এটা তোরা ভুল ভাবছিস। আজকে তোকে শরবতের মতো মিক্স করে খেয়ে ফেলবো। কথাগুলো বলেই যখন তারা মেরিনার দিকে হাত বাড়ায় তখন মেরিনা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আর এমন সময় নিয়ান দৌড়ে এসে মেরিনাকে বাহুডোরে আবদ্ধ করে নেয়। আর এদিকে মেরিনা বসে পড়ল। তার সাথে সাথেই প্রসাব ব্যথা শুরু হয়। তাই নিয়ান মেরিনার অবস্থা বুঝতে পেরে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো। মেরিনা প্রসাব ব্যথায় ফ্লোরে গড়াগড়ি করছে। আর রাক্ষসটা হাত বাড়িয়ে যখন মেরিনাকে ছুঁতে যাবে ঠিক তখনই নিয়ান তরোয়ার দিয়ে তাদের হাতে আঘাত করতেই সব রাক্ষস একসাথে গর্জে ওঠে এবং তাদের চিৎকারে আকাশ বাতাস কম্পিত হয়ে ওঠে। তারপর একটা রাক্ষস পেছন থেকে নিয়ানকে ধরে উপরে তুলে ফেলে এবং নিয়ানের চোখের সামনে দেখে মেরিনাকে বাকি রাক্ষসগুলো দৌড়ে খেতে যাচ্ছে। আর তখন তাদেরকে নিয়ান বারবার করে বলছে, আমার সন্তানটার জন্য হলেও আমাদেরকে মেরো না, ছেড়ে দাও। আর তখনই একটা কুৎসিত রাক্ষস সারা শরীরে সাপ জড়ানো রাক্ষসটা মাটি থেকে নবজাত বাচ্চাটা হাতে তুলে মুখে দিতে যাবে ঠিক তখনই নিয়ান রাক্ষসের হাত থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায় এবং নিচে পড়েই দৌড়ে নবজাতক সন্তানকে বাঁচাতে যায়। আর নিয়ানকে দৌড়ে আসতে দেখে অন্য আরেকটা রাক্ষস নিয়ানকে টান দিয়ে মুখে ক্যাপসুলের মতো করে পুড়ে ফেলে। আর মেরিনা কি করবে ভেবে পাচ্ছে না। চোখের সামনে তার স্বামীকে খেয়ে ফেলেছে, তার সদ্য জন্ম নেওয়া সন্তানকেও খেয়ে ফেলেছে। রাক্ষসগুলো মাথা থেকে শরীর মুহূর্তেই আলাদা করে ফেলে। আর তারপর কয়েকটা রাক্ষস রক্তচক্ষু বের করে রিনার দিকে ছুটে আসছে। আর তখন মেরিনা ভয়ে কাঁপছে এবং চিৎকার করে বলছে, কেউ আছো? বাঁচাও আমাকে, মেরো না। তারপর নিয়ান মেরিনাকে তার পাশে শুয়ে থেকে এমন ছটফট করতে দেখে বলল, এই মেরিনা, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? নিয়ান, বাঁচাও আমাকে, ওরা আমাকে মেরে দেবে। নিয়ান তাকে ভয় পেতে দেখে বুঝতে পারে মেরিনা দুঃস্বপ্ন দেখেছে। তাই সে মেরিনাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না মেরিনা, দেখো তোমার কিচ্ছু হবে না। তারপর মেরিনা স্বাভাবিক হয়ে তার স্বপ্নের কথা নিয়ানকে সব কিছু বলে। আর পরের দিন সকালে নিয়ান দরবেশকে সব কিছু খুলে বললে দরবেশ সবটা শুনে চমকে যায় এবং সে অনেকটা ভয়াবহত কণ্ঠে বলে ওঠে, না, তোমাদের কিছু হলে এই মায়াবিনী শহর চিরদিনের জন্য মৃত নদীতে পরিণত হবে। তাই আমি এখনই তোমাদের এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তবে তোমাদের আরও অনেক বিপজ্জনক রাস্তা পাড়ি দিতে হবে, আরও কয়েক মাসের রাস্তা এবং কাঁটাযুক্ত রাস্তা নগ্ন পায়ে পার হওয়া এর থেকে সহজ। মেরিনা দরবেশের কথা শুনে নিয়ানের হাতটা শক্ত করে চেপে ধরল। তারপর দরবেশ একটা মেয়েকে ইশারা করতেই মেয়েটা ঘর থেকে দুটি লকেট এনে দরবেশের কাছে এনে দিল। আর দরবেশ একটা লকেট নিয়ানের গলায় পরিয়ে দিয়ে বলল, এই লকেটটা তোমার স্ত্রীর গলায় পরিয়ে দাও। তারপর নিয়ান লকেটটা দরবেশের হাতে থেকে নিয়ে মেরিনার গলায় পরিয়ে দেওয়ার সাথে সাথেই তার চেহারাটা কেমন নীল বর্ণ ধারণ করল। আর তখন দরবেশ নিয়ানের বুকে হাত রেখে বলল, তোমাদের একটা মেয়ে হবে, আর যার সৌন্দর্য চাঁদের নয় হবে, কিন্তু যাকে তুমি ব্যতীত অন্য কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না। আর হ্যাঁ, আর সে গৃহবতী হওয়ার সাথে সাথেই চারপাশে পরিবেশটা কেমন ভয়ঙ্কর সুন্দর হয়ে যাবে। প্রতিটি রাতে তার জালনায় গন্ধরাজ ফুলের মুহূর্তে গন্ধ আসবে। এবং আরেকটা আশ্চর্য বিষয় হচ্ছে, একটা সময় তোমাদের মেয়ের বিয়ের সম্পর্ক আসবে, আর বিয়ের 1 মাস পূর্বে পূর্ণিমার চাঁদের গ্রহণ লাগবে। তার ঠিক 21 দিন পর অলৌকিকভাবেই তোমাদের মেয়ের বিয়ে হবে। আর তারা প্রত্যেকদের থাকবে নিষ্পাপ মেয়ের দর্শন, এবং তাদের সবাই বিয়ের রাতে মারা যাবে। ভয় পেও না, এতে তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না। সে যে পরমা ভাগ্যবতী, তার বদলে মায়াবিনী শহরে পুনর্জন্ম হবে।
সে হবে পৃথিবীর সমস্ত মানুষের আড়ালে থাকা মায়াবিনী শহরের রানী। তাই শয়তানরা তাকে মেরে ফেলার সব রকম চেষ্টা করবে। তাই এখন চলো, আর কিছুক্ষণ বাদে সন্ধ্যা ঘনিয়ে আসবে আর আকাশে উঠবে এই চন্দ্র, যার আলোতে তোমরা ফিরে যাবে পৃথিবীতে এবং তোমাদের কেটে যাবে আরো কয়েক মাস। তারপর নিয়ান দরবেশের কথা শুনে অনেকটা কৌতূহলী হয়ে বলল, এই ত্রিচন্দ্র মানে কি? এই ত্রিচন্দ্র প্রতি 21 বছর পর পর মায়াবিনী আকাশে ওঠে এবং তাতে 3টি চাঁদ একত্রে হয়ে আলো দেয়। সেই আলো থেকে চোখ রাশি বের হয়, যে সে সাগরের বুকে আগুনে তৈরি হয় এবং সেই রাস্তা দিয়ে তোমাদের হেঁটে যেতে হবে। আর যে রাস্তা হবে প্রতি পদে পদে বিপদে ভরা এবং দেখতে পারবে শয়তানের নানান ভীতিকর দৃশ্য। তাই তোমাদের নানান ধাঁধা শহর পার হয়ে যেতে হবে পৃথিবীতে। মেরিনা দরবেশের কথায় অনেকটা ভয় পেয়ে যায় আগুনের রাস্তা শুনে। তাই নিয়ান মেরিনার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ভয় পেও না মেরিনা, সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন। কি হলো বাবা, তোমরা কি ভয় পাচ্ছ? আর আরেকটা কথা, আজকে যদি তোমরা এখান থেকে না যাও তাহলে এখানে ঠিকই শয়তান কষ্ট আসবে। আর মায়াবিনীর মা যে স্বপ্ন দেখেছে সেটা মিথ্যে না, সেটা ছিল ভবিষ্যৎ। এবং এই ভবিষ্যৎকে আমাদের যে করেই হোক মিথ্যে প্রমাণ করতে হবে, কারণ এখানে সব কিছু মায়া। বুঝলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এখান থেকে বের হতে পারি এবং যেন আমরা শয়তানদের হাত থেকে বাঁচতে পারি। তারপর নিয়ান আর মেরিনা সবার কাছ থেকে বিদায় নিতে নিতেই আকাশে ত্রিচন্দ্র উঠে পড়ে। তাই দরবেশ তাড়াতাড়ি করে নিয়ান আর মেরিনাকে বলে, তোমরা এখন সামনে রাখা সোনা ঘাটে বসে পড়ো। আর এই সোনার ঘাট মায়াবিনী শহর থেকে বের হবার শেষ রাস্তা পর্যন্ত নিয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের দাদা শহর অতিক্রম করে পৃথিবীতে যাওয়ার রাস্তা খুঁজে পাবে। আর হ্যাঁ, এই সোনার ঘাট কথাও বলতে পারে। তাই এখন তোমরা যাও, আর ভয় পেও না কখনো, বরং তোমাদের জীবনে কোনো বিপদ নামলেই ভেঙে পড়ো না। তারপর নিয়ান আর মেরিনা খাটের উপরে বসতেই খাট আকাশে ওড়া শুরু করলো। কি সুন্দর মেঘেরা ভেসে যাচ্ছে, মেঘেরা খেলা করছে। তাই মেরিনা নিয়ানকে বলল, নিয়ান দেখো, মেঘগুলো কত সুন্দর, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। তারপর কিছুক্ষণ এভাবে সাদা শুভ্র মেঘ পাড়ি দেওয়ার পর মেঘগুলো রক্তাক্ত লাল টকটকে হয়ে দেখাচ্ছে। তাই এবার নিয়ান সোনার খাটকে জিজ্ঞাসা করলো, আচ্ছা খাট, এখানের মেঘগুলো এমন কেন? এটা একটা রক্তের নগর আকাশে পরিণত হয়েছে রাক্ষসদের জন্য, যার নিচে বয়ে গেছে রক্তের সাগর। আর একটা সময় হয়তো সুন্দর এই মায়াবী শহরে পুরোটাই রক্তে ভেসে যাবে। এভাবে কথাগুলো বলতে বলতে সোনার খাট মাটিতে নেমে আসলো আর তারপর কাঁপতে কাঁপতে বলল, এর চেয়ে আমি আর এক চুলও বেশি যেতে পারবো না। আর যদি আমি যেতে চাই তাহলে আমার সমস্ত শরীর পুরো ছাই হয়ে যাবে। তারপর নিয়ান আর মেরিনা শুক্রিয়া জানিয়ে খাট থেকে নামতেই খাটটা হাওয়ায় মিলিয়ে গেল এবং সে মিলিয়ে যাওয়ার সাথে সাথেই ত্রিচন্দ্রের আলো সামনে এসে পড়ল। আর 3টা রাস্তা বের হলো। একটা রাস্তা ফুলে ফুলে সাজানো, আর একটা রাস্তা দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো এবং সেই রাস্তায় আগুনের উত্তপ্ত লাভা পানির মতো নিচে গড়িয়ে যাচ্ছে। আর অন্য একটা রাস্তায় ফুটফুটে বাচ্চারা খেলছে। আর নিয়ান মেরিনাকে নিয়ে যখন আগুনের রাস্তার দিকে রওনা দিলে, এমন সময় মেরিনা বলল, এই আগুনের উপর দিয়ে আমরা কিভাবে যাব? মুহূর্তে আমাদের শরীরের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তার চেয়ে বরং চলো না, আমরা ওই ফুলের রাস্তা দিয়ে যাই। না মেরিনা, চলো। দরবেশে কি বলেছে মনে আছে? হ্যাঁ। তারপর মেরিনা আর নিয়ান যখন ওই রাস্তা পার হবে তখন বাচ্চাগুলো দৌড়ে এসে বলল, আপনারা কি মরতে যাচ্ছেন জাহান্নামে? আর নিশ্চয়ই আপনাদের সেই রাক্ষস দরবেশ পাঠিয়েছে। আমাদের দরবেশ পাঠিয়েছে সেটা তোমরা কিভাবে জানো? আমরা সব জানি।
কারণ সে হচ্ছে শয়তানি সর্দার। তাই দয়া করে আপনারা জাহান্নামের রাস্তায় যাবেন না। আর দেখেছেন শয়তানের জিহ্বা কেমন করে রাস্তায় উৎপেতে আছে? নিয়ান, আমারও মনে হয় ওই দরবেশটা আমাদেরকে এখানে মারার জন্যেই পাঠিয়েছে। তাই সেটা আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। আর এই মাসুম বাচ্চাগুলোর কথাই আমার কাছে সত্যি মনে হচ্ছে। মেরিনার কথা শুনে নিয়ান কি করবে বুঝতে পারছে না, কিন্তু তবুও সে কিছু একটা ভেবে সেই আগুনের রাস্তায় প্রবেশ করতেই মুহূর্তে তাদের সারা শরীরে এক অদ্ভুত অনুভূত হলো। মুহূর্তেই সেই দুটি রাস্তা মাঝেই রক্ত বন্যায় ভেসে গেল। নিয়ান আর মেরিনা ঠিকমতো হাঁটতে পারছে না, মনে হচ্ছে তারা রক্তের সাগরে হাঁটছে। শরীর ক্রমশ অবশ হয়ে আসছে। হাঁটতে হাঁটতে একটা সময় সেই রাস্তার শেষ হয়ে যায়। তাই এখন পায়ের নিচে মাটি ফাঁকা হয়ে অন্ধকার গর্তের মধ্যে পড়ে যেতে লাগে দুজনে। কি ভয়ানক শব্দ! মেরিনা অনেকটা ভয় পেয়ে নিয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। আর এদিকে তারা দুজন নিচেই যাচ্ছে, শেষ পাচ্ছে না। তারপর তারা একটা সময় দুজন দেখে গহীন অরণ্যে পৌঁছে গেছে। আর সেখানে সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে প্রতিটা গাছের পাতার বদলে সব মানুষের মাথার খুলি। আর সে ভয়ানক খুলি থেকে আওয়াজ আসছে, তোরা মরবি, তোরা এখানে মরতে আসছিস। তারপর মেরিনা হঠাৎ চিৎকার দিয়ে ওঠে। এই মেরিনা, কি হয়েছে তোমার? কিন্তু মেরিনা নিয়ানের কথায় কোনো জবাব না দিয়ে ইশারা করে বলল, নিচের দিকে তাকাও। আর নিয়ান নিচের দিকে তাকাতেই চমকে গেল, কারণ তারা দুজনেই অর্ধগলিত লাশের উপরে দাঁড়িয়ে আছে। তাই নিয়ানেরও ভয়ে শরীরটা কাঁটা দিয়ে উঠল। তারপর নিয়ান মেরিনার কপালে চুমু দিয়ে বলল, ভয় পেও না মেরিনা, আল্লাহ আমাদের সাথে আছে। তাই চলো, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। চলো। তারপর তারা দুজন একটু সামনে যেতেই বুঝতে পারল আকাশে ত্রিচন্দ্রের আলো এখনো পড়ছে অরণ্যর মাঝে। কিন্তু চারিদিকে হাহাকার, একটা পাখিও নেই। গাছগুলো জীবিত, তবে কোনো গাছে পাতা নেই। আর শুধু মাটির উপরে অর্ধগলিত লাশ পড়ে আছে। গা ছমছমে অবস্থা বিরাজ করছে এবং মাঝে মাঝে ভয়ানক শব্দ চারপাশ আরও ভয়ানক করে তুলেছে। নিয়ান আর মেরিনা অর্ধগলিত লাশের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আর তারা যতই রাস্তা অতিক্রম করছে ততই কঙ্কালগুলো বাড়তে লাগলো। শুকনো পাতা পাড়া দিলে যেমন মড়মড়ে শব্দ হয়, তেমনি কঙ্কালের বিভিন্ন অংশে পা দেওয়ায় সাথে সাথেই মড়মড় শব্দ হচ্ছে। আবার এদিকে চাঁদের আলো ক্রমশ কমে যাচ্ছে। তাই চারিদিকে পরিবেশটা ক্রমশ ভুতুড়ের দিকে যাচ্ছে। চারদিকে তাকালেই গা ছমছম করে ওঠে। নিয়ান আর মেরিনা চাঁদের আলো ধরে হেঁটে যাচ্ছে। রাতের বেলাও ত্রিচন্দ্রের আলোতে সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে। আর খানিকক্ষণ হাঁটার পর তাদের দুজনের সামনে এক বৃহত্তকার এক দানব পা দুটি আকাশের দিকে করে, মাথাটা জমিনে এবং তার সারা শরীরে চোখ আকৃতি। দেখলেই কলিজা শুকিয়ে যায়। আর তার নিঃশ্বাসে আশেপাশে মনে হয় ঝড়ের সৃষ্টি হচ্ছে। তারপর হঠাৎ চাঁদের আলো কেটে গিয়ে সব কিছু অন্ধকার হয়ে যায়। সাথে সাথেই গগনবিদয়ী সেই চিৎকার করে বলে ওঠে, এই মৃত্যুপুরীতে তোরা জীবিত মানুষেরা কিভাবে এলি? তোরা কি নিজের হাতে মৃত্যু লিখেছিস? তাহলে বল, তোরা কিরকম মৃত্যু চাস? তারপর আবছা ছায়ার মতো ভয়ঙ্কর কিছু কঙ্কাল তাদের দুজনের চারপাশে ঘিরে ফেলে। তাই মেরিনা মনে মনে ভাবছে, এখন না জানি তার সেই রাতের স্বপ্ন পূরণ হয়। এসব ভাবতে ভাবতেই গাটা শিউরে ওঠে তার। আর তাই মেরিনা নিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, নিয়ান, কিছু একটা করো, এই রাক্ষসগুলো আমাদেরকে মেরে ফেলবে। আমি সেই রাতে এই শয়তানগুলোকেই দেখেছি। তুমি চলো এখান থেকে, দৌড়ে পালাই। নিয়ান মেরিনাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলে,
এই পাগলি, ভয় পাচ্ছ কেন? আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, তাই তুমি একদম ভয় পাবে না। আর নিয়ান এসব কথা শেষ করার আগেই চারপাশটা অষ্টহাসিতে ফেটে পড়ল এবং রাক্ষসগুলো হাসতে হাসতে বলল, আগে আমরা এই মৃত্যুপুরীতে মৃত মানুষদের দেহ এনে খেতাম, আর আজ এখানে জীবিত মানুষ খেয়ে আমরা সবাই চির অমরত্ব লাভ করব। তারপর নিয়ান আকাশের দিকে হাত বাড়াতেই গলার লকেটটা থেকে অদৃশ্য এক রোশনি বের হয়ে সেটা থেকে একটা তরোয়ার হয়ে গেল। নিয়ান তরোয়ারটা দিয়ে রাক্ষসগুলোকে আঘাত করতে লাগলো, কিন্তু রাক্ষসগুলো শরীরে কোনো আঘাত লাগলো না। রাক্ষসগুলো ক্রমশ নিয়ানকে চেপে ধরতে আসলো। তারপর হঠাৎ নিয়ান খেয়াল করলো একটা রাক্ষসের ছায়া, আর বাকি রাক্ষসগুলোর কোনো ছায়া নেই। আর নিয়ান ওই রাক্ষসটার কাছে যেতেও পারছে না, তাই আল্লাহু আকবার বলে তরোয়ারটা ওই রাক্ষসের কপাল বরাবর ছুঁড়ে মারতেই তরোয়ারটা গিয়ে রাক্ষসের কপালে বিঁধে এবং সাথে সাথেই বাকি রাক্ষসগুলো মাটির সাথে মিশে যায়। তারপর তরোয়ারটা অদৃশ্য হয়ে নিয়ানের গলার লকেটে পরিণত হয়, আর ত্রিচন্দ্র মেঘ কেটে বের হয়ে আসে এবং তারা কিছু দূর গেলেই দেখতে পায় বিশাল এক সমুদ্র। আর সমুদ্রের পানির রং লাল, মনে হচ্ছে একদম তাজা রক্ত বয়ে যাচ্ছে। তাই নিয়ান ভাবছে এই সমুদ্র তারা পাড়ি দেবে কিভাবে। কিন্তু তখনই হঠাৎ পেছন থেকে এক অদৃশ্য আওয়াজ আসে, এই সমুদ্র তোমাদের পৃথিবীতে পৌঁছে দেবে, আর তোমরা এই সমুদ্রে পাড়ি দেবে একটা নৌকা করে। এবং দেখো, উত্তর দিক থেকে 3টি নৌকা ভেসে আসছে, যে কোনো একটি নৌকা তোমাদের বেছে নিতে হবে। আর এখানে তোমাদের ভাগ্যের চাকা খুলে যাবে এবং প্রতিটি নৌকায় তোমাদের সাথে কথা বলবে। তারপর নিয়ান আর মেরিনা সাগরের কাছে এসে দাঁড়াতেই 3টা নৌকা কিনারায় এসে দাঁড়ালো এবং তাদেরকে একটি নৌকা বলল, সমুদ্রে আমি তোমাদের সবার আগে পৌঁছে দেব, আর আমি পুরোটাই স্বর্ণে নির্মিত। আমার নৌকা মনে মুক্ত ভর্তি রয়েছে। আর আমি পুরোটাই হীরকে নির্মিত, তাই আমি সমুদ্রের হাওয়ায় বেগে চলি। আর উপরে চড়লে তোমরা হবে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ হীরা জহরিতে ভর্তি আমার নৌকা। নিয়ান, আমরা এটাতে চড়ি, মুহূর্তে পৃথিবীতে চলে যাব। ম্যারিনা প্লিজ চুপ করো। তারপর মেরিনা চুপ করতেই পরের নৌকাটি বলল, আমার উপর চড়ে তোমাদের সমুদ্রে চরম যুদ্ধ করে পৃথিবীতে যেতে হবে, আর তোমরা যা পাবে পুরোটাই তোমাদের পরিশ্রমের উপর ভিত্তি করে। তারপর নিয়ান আর কিছু না বলেই মেরিনাকে নিয়ে কাঠের নৌকায় উঠল। রক্তাক্ত সমুদ্রের ঢেউয়ের তালে তালে নৌকা চলছে, কিন্তু হঠাৎ মেরিনার প্রসাব ব্যথা উঠল। নিয়ান কি করবে কিছুই বুঝতে পারছে না। মেরিনার হাতটা শক্ত করে ধরে আছে, আর মেরিনা ব্যথায় কুকড়াচ্ছে। এমন সময় সমুদ্র শুরু হয় ঝড়, আর সেই ঝড় মনে হচ্ছে নৌকাকে ভেঙে ফেলবে। আর মেরিনা ব্যথা সহ্য করতে না পেরে কান্না করছে এবং সে কাতর কণ্ঠে বলছে, নিয়ান, আমি মনে হয় বাঁচবো না, তাই প্লিজ শেষবারের মতন তোমার কোলে আমার মাথাটা রাখবে। কী সব বলছো ম্যারিনা? তোমার কিচ্ছু হবে না। আর মেরিনার ব্যথা বাড়ার সাথে সাথেই সমুদ্রের ঝড়ের তীব্রতা আরও বেশি যেন বাড়ছে। তাই নিয়ান এক হাতে নৌকার হাল আর অন্য হাতে মেরিনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তারপর এমন সময় বাচ্চার কান্না শুনে নিয়ান আলহামদুলিল্লাহ বলার পরেই দেখে মেরিনা আর দুনিয়াতে নেই। সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটা মায়ের দুধটুকুও খেতে পারল না, আর ঝড়ের তীব্রতার কারণে নৌকাটা মুহূর্তের মধ্যে নিচেই ডুবতে লাগলো। তারপর ঝোড়ো হওয়া মেরিনার লাশটাকে সাগর তার বুকে নিয়ে নিল, আর নিয়ান তাকিয়ে দেখা ছাড়া তার আর কিছু করার উপায় ছিল না। বাচ্চাটা কান্না করছে এবং নিয়ানের কাছে এর চেয়ে বেদনাদায়ক দৃশ্য আর দুটি হতে পারে না। নিয়ানের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে,
মনে হচ্ছে তার বুকের পাঁজরগুলো সব ভেঙে যাচ্ছে। তারপরে একসময় নৌকাটা সম্পূর্ণ সমুদ্রের তলদেশে ডুবতে লাগলো, আর নিয়ান এক টান দিয়ে বাচ্চাটাকে বুকের সাথে জড়িয়ে নিল। সাথে সাথে বাচ্চাটা কান্না থামিয়ে দিল। এদিকে নৌকা যেতে যেতে একদম সমুদ্রের তলদেশে পৌঁছে যায়, এবং এখানে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এতটা পানির নিচে যাওয়ার পরও এক ফোঁটা পানি তাদের গায়ে লাগেনি, বরং সমুদ্রের পানি তাদের বাবা মেয়ের জন্য রাস্তা করে দিচ্ছে মনে হয়। আর তখনও নিয়ান ছোট্ট নবজাতক মেয়েটাকে বুকের সাথে চেপে ধরে রেখেছে। স্মৃতিপটে মেরিনার মুখটা জল করে উঠেছে। নিয়ানের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। এদিকে নিয়ান নিচে নামছে, এখন সমুদ্র তল খুঁজে পাচ্ছে না। তারপর হঠাৎ সে সমুদ্রের নিচে একটা রাজপ্রাসাদ দেখতে পেল, আর তারা রাজপ্রাসাদের সামনে এসে পড়ল, কিন্তু তবুও একটুও ব্যথা পেল না। সমুদ্র তলদেশে মণিমুক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সবচেয়ে অবাক করা কথা, সমুদ্রের পানি ওখানেও নেই। তারপর নিয়ান বাড়ির দিকে তাকাতেই চমকে গেল, কারণ বাড়ির সামনে মেরিনা আর নিয়ানের ছবি দেয়ালে পোড়ামাটি আলপনায় আঁকানো। এবং নিয়ান আস্তে আস্তে মেয়েটা নিয়ে সামনে যেতেই রাজপ্রাসাদের দরজা খুলে গেল, আর দরজা খুলতেই সেখান থেকে কতগুলো সুন্দরী রমণীরা বের হয়ে ফুল সজ্জিত বরণ ডালা নিয়ে নিয়ানের উপরে ফুল ছিটিয়ে বলতে লাগলো, আমাদের রাজ্যে রাজা ফিরে এসেছে। রাজকুমারী, এসে দেখে যান, আমাদের রাজা ফিরে এসেছে। তারপর নিয়ান সামনে তাকাতেই একটা মেয়ে দেখতে পেল। রাজকীয় শাড়ি পরেছে, মুখটা ঢাকা, তবে তাকে খুব চেনা চেনা লাগছে। আর তারপর মেয়েটা মুখের উপর থেকে পর্দাটা সরাতেই নিয়ান চমকে গেল। মেরিনা বলতে গিয়েও গলাটা ধরে এলো, এবং মেরিনা দৌড়ে এসে নিয়ানের সামনে এসে দাঁড়ালো। মেরিনা পলকহীন দৃষ্টিতে নিয়ানের দিকে তাকিয়ে আছে, আর নিয়ানের চোখ থেকে জল উপচে পড়ছে। তারপর মেরিনা চোখের পানি মুছে বলল, নিয়ান, জানো তোমার জন্য আমি কত সহস্র বছর অপেক্ষা করেছি, আর আমি ঠিক জানতাম তুমি একদিন না একদিন আমার সন্তানকে নিয়ে ফিরে আসবে। আপনি এসব কি বলছেন? নিয়ান, তুমি আমাকে চিনতে পারছো না? আমিই তোমার ম্যারিনা, আর তোমার কলেজে ওটা তো আমার সন্তান, আমাদের রাজকন্যা। এবং আমিই তোমাকে হারিয়ে ফেলেছিলাম অতীতে বাবার অভিশাপে। তাহলে এতদিন আমার সাথে কে ছিল? ওটা আমার আত্মা ছিল নিয়ান, আর আজ আমি তোমার সামনে সশরীরে। মেরিনার মুখে কথাগুলো শুনে নিয়ানের জন্য সব ওলটপালট হয়ে যাচ্ছে। আর এখানে নিয়ানের সাথে কি হচ্ছে সে কিছু বুঝতে পারছে না। যে মেরিনা তার সন্তানকে জন্ম দিতে সাগরে মারা গেল, সেই মেরিনা এখানে কেন? সে কিছুই বুঝতে পারছে না। তাহলে কি সেও তার মেয়ের অতীতে চলে আসছে? নিয়ান বুঝতে পারল তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তারপর রাতে নিয়ান তার মেয়েকে নিয়ে শুয়ে আছে, আর এমন সময় মেরিনা একটা শরবতের গ্লাস এনে বলল, নিয়ান, এই নাও, ধরো, তুমি এটা খেয়ে নাও, আর আমি একটু পরেই আসছি। আমার এটা না খেলে হয় না? না, তোমাকে খেতেই হবে, কারণ এটা আমাদের রাজপ্রাসাদের নিয়ম, আর এটা পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট পানীয়। এটা পান করলে তুমি কোনো দিন বৃদ্ধ হবে না। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তারপর মেরিনা যখন শরবতের গ্লাস নিয়ানের মুখে তুলে দিবে, ঠিক এমন সময় নিয়ান বলল, ম্যারিনা, পাশের রুমে আমাদের মেয়ের গলার লকেটটা রাখা আছে, তাই তুমি একটু এনে দেবে প্লিজ? আর আমাকে শরবতটা দাও, আমি খেয়ে নিচ্ছি। তারপর মেরিনা চলে যেতেই নিয়ান শরবতটা ফেলে দেয়। আর কিছুক্ষণ পর মেরিনা নিয়ানের কাছে এসেই বলল, নিয়ান, লকেটটা তো পেলাম না। আচ্ছা বাদ দাও, দিনে খুঁজলেই হবে। আর তোমার শরবতটা সত্যিই অনেক ভালো ছিল। আচ্ছা ঠিক আছে,
তুমি তাহলে শুয়ে পড়ো, আমি একটু পর আসছি। এই বলে মেরিনা চলে গেল। তারপর নিয়ান শুয়ে শুয়ে মেরিনার কথা ভাবতে ভাবতে একসময় তার দু চোখ লেগে যায়, কিন্তু তবুও হঠাৎ সে খেয়াল করে রাক্ষসীর মতো একটা অববয় ছায়া তাদের রুমে। তারপর নিয়ান চোখ খুলতেই দেখে মেরিনার দু চোখ দিয়ে রক্ত ঝরছে আর মুখের দুদিক দিয়ে রাক্ষসদের মতো দাঁত বের হয়েছে। তারপর রাক্ষসটা যখন ছোট বাচ্চাটাকে ধরতে যাবে ঠিক তখনই নিয়ান চিৎকার দিয়ে বলে ওঠে, খবরদার, আমার মেয়েকে স্পর্শ করে নিজের মরণ ডেকে এনো না। নিয়ানের চিৎকার শুনে মেরিনার ছদ্মবেশে রাক্ষসটা বলে, তুই না বিষ পান করেছিস, এখনো মরিসনি। তোর মৃত্যু আমার হাতে। তুই কি ভেবেছিস আমাদেরকে ধ্বংস করবি? সেটা কোনোদিনও হবে না। রাক্ষসটা এই কথাটা বলতেই আকাশ বাতাস কম্পিত করে হাসতে লাগলো। তারপর মুহূর্তেই একটা রাক্ষস থেকে 7টা রাক্ষস হয়ে গেল। নিয়ানের অনেকটা ভয় করতে লাগলো। আর রাক্ষসটা যখন ছোট বাচ্চাটা শরীরে স্পর্শ করে তখনই তাদের গায়ে আগুন লেগে যায়, তাই তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথেই নিয়ান তার মেয়েকে বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, আজ থেকে তোর নাম অধরা, যাকে এই জগতের কেউ ধরতে চাইলেও কেউ ধরতে পারবে না। তারপর নিয়ান অধরাকে কোলে নিয়ে আশেপাশে তাকাতেই দেখে একটা নীল রঙের দরজা, আর নীল দরজায় হাত দিয়ে ধাক্কা দিতেই সাগরের পানি তাদেরকে নিচে থেকে উপরে তুলে ফেলে এবং বড়সড় এক ধাক্কায় তাদের কিনারায় এনে ঠেকায়। তারপর নিয়ান আশেপাশে তাকাতেই দেখে অনেক মানুষ। জায়গাটা তার কাছে অনেকটা পরিচিতি মনে হচ্ছে, তাই নিয়ান একটা ছেলেকে ডাক দিয়ে বলল, আচ্ছা ভাই, এটা কোন জায়গা? তখনই ছেলেটা মুচকি হেসে বলল, সেন্ট মার্টিন। এরপর নিয়ানের আর বুঝতে বাকি রইল না সে বাংলাদেশে এসে গেছে। বিকেলে সে সেন্ট মার্টিন থেকে তার গ্রামের বাড়িতে ব্যাক করে। তারপর থেকে সে ব্যবসা বাণিজ্যে যেটাতেই হাত দিয়েছে সেটা থেকে অভাবনীয়ভাবে সাফল্য হয়েছে। আর সেই নিয়ান এবং মেয়েটা আর কেউ না মা, তুই আর আমি। অধরা তার বাবার মুখে এসব কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। তারপর নিয়ান সাহেব অধরাকে বলে, মারে, তুই পারিস সেই মায়াবিনী শহরটাকে বাঁচাতে। বাবা, আমি সেখানে কিভাবে যাব? এই সুইজারল্যান্ডের পুরাতন শহর বার্নের কাছে একটা পুরাতন রাজবাড়ি আছে, আর সেই রাজবাড়ির পিছনে একটা গুহা আছে, এবং তুই সেখানে গেলেই তোর আধ্যাত্মিক ক্ষমতায় মায়াবিনী শহরে পৌঁছে যাবি। বাবা, তাহলে চলো আমরা সেখানে যাই। আচ্ছা, চল। তারপর নিয়ান সাহেব অধরাকে নিয়ে সেই গুহার সামনে যেতেই গুহা থেকে আগুন বের হতে লাগলো, কিন্তু আগুন দেখেও অধরা এগিয়ে যাচ্ছে গুহার দিকে। আর নিয়ান সাহেব অধরাকে না করছে, তবুও অধরা আগুনের দিকে যাচ্ছে। এক পর্যায়ে অধরা আগুনের গুহায় ঢুকে পড়ে, আর সাথে সাথেই অধরা সমস্ত শরীর অদৃশ্য হয়ে যায়। অধরা মায়াবিনী শহরে পৌঁছানোর সাথে সাথেই শহরটা কাঁপতে থাকে, তাই অধরা ভয় পেয়ে যায়। আর তারপর পেছনে তাকাতেই তার বাবাকে সেখানে দেখে বেশ খানিকটা অবাক হয়ে প্রশ্ন ছুড়ে বলে, বাবা, তুমি এখানে? মারে, তুই ছাড়া আমার কে আছে বল? তাছাড়া তোকে এই বিপদের মধ্যে কিভাবে একা ছেড়ে দিই? আর তোকে এত মানা করা সত্ত্বেও তুই কেন ওই আগুনের গুহায় ঢুকলি? কি বলছো বাবা? সেটা তো আগুনের গুহা ছিল না, সেটা ছিল একটা ফুলের বাগান। আর তুমি নিষেধ করনি তো, বরং তুমি তো আমাকে পিছন থেকে বললে এই গুহা দিয়ে মায়াবিনী শহরে যেতে পারবো। নিয়ান সাহেব অধরার কথা শুনে একেবারে চুপ করে গেলেন এবং সে জানে আর বেশি কিছু বলা সমীচীন হবে না। তারপর অধরা ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না। পায়ের নিচের মাটি, আকাশ বাতাস সব কিছু যেন কাঁপছে, কারণ সে আস্তে আস্তে মাটির নিচে ঢুকে যাচ্ছে। অধরাকে মাটির নিচে ঢুকে যাওয়া দেখে তার বাবা যখন তাকে বাঁচাতে তার কাছে যাবে তখন সে বুঝতে পারে এক অদৃশ্য দেয়াল অধরাকে চারদিক থেকে ঘিরে রাখছে, তাই সেদিকে আর আগানো যাচ্ছে না। আর এদিকে অধরা ক্রমশ মাটির নিচে চলে যাচ্ছে। সে চিৎকার দিয়ে তার বাবাকে ডাকছে আর বলছে, বাবা,
আমাকে এখান থেকে তুলো, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু অধরার কথা নিয়ান সাহেবের কর্ণপাত হচ্ছে না। তারপর একসময় অধরা বুঝতে পারে সে মাটির নিচে এক সুড়ঙ্গে ঢুকে পড়েছে, আর সেই সুড়ঙ্গ দিয়ে সে একটা দিঘির মধ্যে গিয়ে পড়ে। এবং অধরা দিঘিতে পড়ার সাথে সাথে সে দেখতে পেল তার চারপাশে কালো কুচকুচে অনেকগুলো সাপ। তাই ভয়ে তার শরীর শিউরে উঠল। অধরা একটু একটু সাঁতার পারে, তাই সে সাঁতার দিয়ে দিঘির পাড়ে ওঠার আগেই তার শরীর নিস্তেজ হয়ে আসলো এবং তার দম বন্ধ হয়ে আসছে, চোখ দুটি বন্ধ হয়ে আসছে। তারপর অধরা আর কিছু মনে নেই। তারপর অধরা যখন চোখ খোলে তখন সে দেখতে পায় একটা খাটের ওপরে শুয়ে আছে এবং তার আশেপাশে তাকাতেই দেখতে পায় তার খাটের চারপাশে প্রায় 10 জন খানেক স্বর্গীয় পরী দাঁড়িয়ে আছে। আর অধরার কাছে রুমটা রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে। তারপর অধরা চোখ মেলে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি এখন কোথায়? অধরার কথা বলা দেখে সমস্ত মেয়েদের মুখে হাসির রেখা ফুটে উঠল। একজন আরেকজনকে বলতে লাগলো, আমাদের রাজকুমারী জ্ঞান ফিরেছে। এই তোরা থাক, আমি রাজকুমারকে খবরটা দিয়ে আসি। এই বলেই মেয়েটা চলে গেল। আর তার কিছুক্ষণ পর অধরা অনুভব করতে পারল রুমটা যেন হঠাৎ আলোকিত হয়ে উঠল এবং নাকে মাতাল করা গোলাপের সুগন্ধ ভেসে আসছে। তারপর সমস্ত মেয়েরা রুম থেকে চলে গেল। অধরা দেখতে পেল তার শিয়রে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে, আর মুখটা থেকেই মনে হয় আলো নিষ্কিত হচ্ছে। মনে হচ্ছে কত জন্ম জন্মের পর পরিচয়। এত সুন্দর ছেলে হয় সেটা অধরার ভাবনায় ছিল না। কি দেখছেন অমন করে? ছেলেটার কথায় অধরা লজ্জা পেয়ে যায়। অধরার লজ্জামাখা মুখটা একদম অস্ত যাওয়া সূর্যর মতো দেখাচ্ছে, কিন্তু তবুও অধরা আমতা আমতা করে বলল, না, কিছু না। আচ্ছা, আমি এখানে কেন? আর আর আপনি কে? আমার নাম রুদ্র, আর তোমাকে দিঘির জলে পানি খাচ্ছিলে দেখে আমি সেখান থেকে তোমাকে তুলে এনেছি। ও আচ্ছা। এখন বিশ্রাম করে নাও, আর বিকালে তোমার আমার সাথে যেতে হবে। তারপর রুদ্র মনে মনে ভাবছে, অধরা কেন আমাকে চিনতে পারছে না? সে কি তাহলে অতীত ভুলে গেছে? তার এসব ভাবতেই নিজের অজান্তে চোখে পানি এসে যায়। তারপর রুদ্র রুম থেকে চলে গেলে অধরা ভাবে, লোকটাকে কেন তার এত চেনা লাগে। মনে হচ্ছে কোথাও সে তাকে দেখেছে, কিন্তু সেটা কোথায়? এসব ভাবতে ভাবতে আবার সে ঘুমিয়ে যায়। তারপর ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখে। চিৎকার দিয়ে জেগে উঠতেই রুদ্র দৌড়ে এসে অধরাকে বলে, কি 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 হয়েছে তোমার? আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিলে কেন? রুদ্রকে দেখেই অধরা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগে, প্লিজ আমাকে বাঁচান। ওই রাক্ষসগুলো আমাকে মারতে আসছে। এই এই অধরা, তুমি কেঁদো না। দেখো এখানে কোনো রাক্ষস নেই, তাই চোখ খোলো, তোমার কিছু হবে না। তারপর অধরা আস্তে আস্তে চোখ খুলে দেখে সে রুদ্রের বুকে। তাই সে নিজেকে ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে বলে, দুঃখিত, আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আর এখন একটু ঘুমানোর চেষ্টা করো। তার পরের দিন সকালে অধরা তার নিজের দিকে তাকিয়ে চমকে যায়। রাজকীয় ড্রেসে কখন গায়ে দিল? আর তার আগের ড্রেস কোথায়? আর তাছাড়া সে তো তার বাবা ব্যতীত অন্য কোনো পুরুষকে স্পর্শ করতে পারে না। তাহলে রুদ্রকে সে জড়িয়ে ধরার পরও তার কেন কিছু হলো না? অধরার এমন চিন্তাধারার মাঝে রুদ্র এসে বলল, এমন করে কি ভাবছো? আমার ড্রেস কোথায়? ভয় পেও না, তোমার ড্রেস চেঞ্জ করে দিয়েছে দাসীরা। আর এখন তুমি আমার সাথে চলো। আচ্ছা, আপনি কে বলুন তো? সেটা এখন আমার সাথে গেলেই বুঝতে পারবে। তারপর অধরা রুম থেকে বের হতেই দেখতে পেল অনেকগুলো মানুষের ছবি দেয়ালে আঁকানো, এবং সাথে তারা রুদ্রের ছবিটা, যেটাতে রুদ্রের বুকে মাথা দিয়ে অধরা শুয়ে আছে। এসব মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা অধরা,
তুমি কি আমাকে এখনো চিনতে পারোনি? তোমার কি অতীতের কোনো কথাই মনে পড়ছে না? আর তুমি তো আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতে। জানো, এতদিন তোমাকে শয়তানরা জাদু করে ফুল বানিয়ে রেখেছিল এবং আমার দেহ থেকে আত্মা বন্ধ করে রেখেছিল। আর তোমাকে সেই ফুল থেকেই মানুষে পরিণত করেছে দুনিয়ার সৎ দুজন মানুষ। তারা হচ্ছে তোমার বাবা মা। আর তুমি যেদিন মায়াবিনী শহরে পা রেখেছ, সেই দিন আমার আত্মা মুক্তি পেয়ে দেহে ফিরে এসেছে। আর এখন আমাদের হাতে একটাই সুযোগ আছে মায়াবিনী শহরকে পুনরায় আগের রূপে ফিরিয়ে আনার, রাক্ষসদের কাছ থেকে রক্ষা করার। তা হচ্ছে তোমার আমার প্রণয়। আপনি কি বলছেন? এসব আমি বিশ্বাস করি না। আমি জানতাম মা তুমি বিশ্বাস করো না, তাই এখন এই বইয়ের হাত রাখো, তাহলে তোমার সব অতীত দেখতে পাবে। তারপর অধরা ভয়ে ভয়ে বইয়ের উপরে হাত রাখতেই তার ভেতর থেকে এক নিচলে আলো বের হয়। আর তখন অধরার সাথে সাথে ফ্লোরে পড়ে যায় এবং তার কপাল কেটে ফিরকি দিয়ে রক্ত বের হতে লাগে। তারপর রুদ্র এসে অধরাকে নিয়ে পাঁজা করে তার বিছনায় শুয়ে দেয়। আর অধরা কপালে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর রুদ্র অধরার মাথায় হাত বোলাতে বোলাতে ভাবে, সত্যি কি অধরা সব ভুলে গেছে? যে অধরা আমাকে এক মুহূর্তে তার চোখের আড়াল হলে পাগল হয়ে যেত, আর আজ সেই অধরা আমাকেই চিনতে পারছে না। এসব ভাবতে ভাবতে রুদ্রর গাল বেয়ে টপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। আর সেই জলটা অধরার গালে পড়ার সাথে সাথেই দুটি মুক্তার দানা হয়ে যায় এবং এটা দেখে রুদ্র অনেকটা অবাক হয়ে যায়। তারপর হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে রুদ্র পেছনে তাকিয়ে দেখে দরবেশ দাঁড়িয়ে আছে। বাবা রুদ্র, আপনি আর কাঁদবেন না। এটা আমাদের বুঝতে হবে, এখনকার অধরা আর 1000 বছর আগের অধরা এক নয়। আত্মাটা সেই হলেও দেহটা পুনরায় গঠিত হয়েছে। তাই আপনি সৃষ্টিকর্তাকে ডাকেন, অধরা তাড়াতাড়ি সব কথা মনে পড়ে যায়। নয়তো আমরা পূর্ণিমার লঙ্ঘনের আক্রমণ আমাদের শেষ আশার প্রদীপটাও নিয়ে যাবে। এই মায়াবিনী শহর হবে নরকপল্লী। তাছাড়া তুমি কোনো চিন্তা করো না, সৃষ্টিকর্তা হয়তো আমাদের দোয়া কবুল করেছে, তাই তিনি পৃথিবী থেকে তোরা মাকে এখানে পাঠিয়েছে। আচ্ছা। তারপর দরবেশ চলে গেলে রুদ্র অধরার কপালের দিকে চেয়ে দেখে বিন্দু বিন্দু ঘাম কপালে জমা হচ্ছে। তাই রুদ্র ঘামের উপরে আলতো করে তার ঠোঁট জোড়া ছুঁয়ে দেয় এবং সেই কপাল বেয়ে নেমে আসে ভালোবাসা। রুদ্র মুগ্ধ নয়নে অধরার দিকে তাকিয়ে থাকে আর মনে হয় সে যদি এভাবে সারা জীবন তাকিয়ে থাকতে পারত। এবং অধরার উপরে এত সৌন্দর্য ভর করেছে, যেমন ভ্রমর মৌমাছি দেখে থাকতে পারে না, ঠিক তেমনই রুদ্রের এখন সেই অবস্থা। তারপর প্রায় ঘন্টাখানেক পর অধরার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই অধরা তার বাবাকে খুঁজতে লাগলো। আশেপাশে তার বাবাকে দেখতে না পেয়ে বলল, আমি কোথায়? আর আমি এখানে কেন? আমার বাবা কোথায়? অধরার এইভাবে কথা বলা দেখে রুদ্র অধরার হাতটা ধরে বলল, ভয় পেও না, তোমার বাবা আছে আর তুমি এখন আমার রাজমহলে। আপনি কে? আপনি আমার হাত ধরেছেন কেন? আর আপনি খুব খারাপ লোক তো। অধরা সেন্সলেস হওয়ার পর কি যেন একটা বাজে স্বপ্ন দেখেছিল, সেটা মনে করতে পারছে না। আর ছেলেটাকেও মনে হচ্ছে স্বপ্নেও সে দেখেছে। তারপর অধরার কথা শুনে রুদ্র হাতটা সরিয়ে নিয়ে বলল, প্লিজ অধরা, প্লিজ শান্ত হও, চেঁচামেচি করো না, মাথা ঠান্ডা করে সব মনে করার চেষ্টা করো। আর তুমি এখন পৃথিবীর বাইরে আছো এবং যেখানে আছো সে শহরটা নাম হচ্ছে মায়াবিনী শহর, যে শহরের সাথে তোমার 1000 বছরের সম্পর্ক। আর সেই শহরের রাজকুমারী তুমি, কিন্তু রাক্ষসদের জন্য আর তোমার চাচা তিয়ান খানের জন্য রাক্ষসরা নরকে পরিণত করে এবং তোমাকে আর আমার আত্মাকে নীল রঙের গোলাপে বন্দি করে রাখে। আর সেখান থেকে তোমার বাবা গোলাপ এনে তোমায় পুনরায় বন্দিমুক্ত করে। তুমি পাও পুনরায় শরীর আর তুমি পৃথিবী থেকে মায়াবিনী শহরে পৌঁছানো মাত্রই নীল রঙের গোলাপটির মাঝখান থেকে আমি পুনরায় আত্মা ফিরে পাই। আপনি চুপ করবেন? এসব রূপকথার গল্প আমি শুনতে চাই না। এছাড়া আপনাকে দেখে আমার সুবিধা মনে হচ্ছে না। আমার বাবা কোথায়? বাবাকে এনে দিন। আর
আর আপনি খবরদার আমার সামনে আসবেন না। অধরার কথাগুলো শুনে রুদ্র কি বলবে ভেবে পাচ্ছে না। সে বুঝতে পারছে অধরার উপর শয়তানের ছায়া প্রবেশ করতে চাচ্ছে, সেজন্য অধরা এখানে আসছে সেটাও ভুলে গেছে। তাই তাকে এখন যা কিছু করতে হবে সব কৌশলে করতে হবে, আর তা না হলে আবার তার আত্মা দেহ ছেড়ে পুনরায় ফুলের মাঝে চলে যাবে। কি হলো, মনে মনে কি ভাবছেন? আমার বাবা কোথায় বলছেন না কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি, তার আগে চলো তোমাকে একটা রুম দেখাই। আপনি রুম দেখাবেন মানে? আপনার মতলব তো সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা অধরা, এখন একটু তুমি শান্ত হও। এখন তর্ক করার সময় নয় অধরা, তাই আমি তোমাকে অনুরোধ করছি তুমি আমার সাথে পাশের রুমে চলো, আর তুমি সেখানে গেলেই তোমার বাবা কোথায় আছে তা জানতে পারবে। তারপর অধরা রুদ্রর কথা শুনে তার সাথে পাশের রুমে গেল, আর অধরা সেই রুমে যাওয়ার সাথে সাথেই নাকে গোলাপের সুবাস আসতে লাগলো এবং পূর্বালি বাতাস তাই অধরার বাঁধা চুলগুলো খুলে দিল। রুমটা অধরার বেশ পরিচিতি মনে হচ্ছে, খুব পরিপাটি, অনেক গোছানো। তবে অধরা রুমের চারপাশটা দেখে বেশ অবাক হলো। রুমের প্রতিটা দেয়ালে রুদ্র আর তার ছবি, তাও আবার রাজকুমারী পোশাক বেশে। আর এসব এখন দেখার পর অধরার মাথাটা ধরে আসছে, কি হচ্ছে সে বুঝতে পারছে না। এমন সময় দরবেশ বইটা এনে বলল, মা, এখানে হাত দিয়ে চোখ বন্ধ করো, তুমি তোমার বাবাকে সহ সবাইকে দেখতে পাবে। তারপর অধরা বইয়ের উপরে হাত দিয়ে চোখ বন্ধ করতেই দেখতে পেল হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। অধরা রাজকুমারীর পোশাকে বসে আছে, আর তার পাশে রুদ্র বসে আছে। অধরা রুদ্রের হাতটা শক্ত করে ধরে আছে। তারপর অধরার আস্তে আস্তে সব মনে পড়তে লাগলো। সে যে হাজার বছর আগে রাজকুমারী ছিল মায়াবিনী রাজ্যের, আর তারই প্রেমিক ছিল রুদ্র। রুদ্রকে সে নিজের থেকেও বেশি ভালোবাসতো। আজ তাকেই চিনতে পারছে না, তাই নিজের কাছে তার নিজেরই খুব খারাপ লাগছে। অধরা আরও ভাবনার গভীরে হারিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ একদিন তাদের বিয়ের তারিখ নির্ধারণ হলো। বিয়ের সব কিছু ঠিক, কিন্তু হঠাৎ নেমে আসলো কালবৈশাখী ছায়া। তার চাচা রাক্ষসদের সাথে মিলে কালো জাদু আর রাজদরবারের সুরক্ষা কবচ পুড়িয়ে ফেলে, আর তাদের জাদুর মাধ্যমে রুদ্রের দেহ থেকে তার আত্মাটা বের করে নেয়। তারপর রুদ্রের সুন্দর দেহটা মুহূর্তেই লাল হয়ে যায়। আকাশ কোনো কালো মেঘে ছেয়ে যায়। রাজদরবারে সবাই ভয়ে কাঁপছে, কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না। রাক্ষসরা মুহূর্তে বিয়ের আসরটাকে মৃত্যুপুরীতে পরিণত করে ফেলল। অধরা রুদ্রকে ধরে কাঁদছে। রুদ্র কোনো কথা বলছে না, তাই অধরা বুকের সাথে জড়িয়ে ধরে রুদ্রকে। আর তখন এদিকে অধরা চাচা চিৎকার দিয়ে বলে ওঠে, আজ থেকে মায়াবিনীর শহর আমার, সব কিছুর উপরে আমার রাজত্ব, আমি মায়াবিনীর শহরের রাজা। তারপর রুদ্রের বাবা তিয়ানের কথা শুনে চেঁচিয়ে বলল, খবরদার শয়তান, অনেক হয়েছে, আর নয়। তুই আমাদের সাথে এমন করবি ভাবতেও পারিনি। তুই একটা বেঈমান। হ্যাঁ, আমি বেঈমান। বেঈমানি না করলে আমি এই রাজত্ব কোনো দিন পাবো না। আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি এই মায়াবিনীর শহরের রাজা হব, আর অধরা হবে আমার রানী, এবং তোরা সবাই হবি আমার প্রজা। আমি তোদের রক্তে গোসল করব। তিয়ানের কথা শুনে রুদ্রের বাবা যখন তরবারি নিয়ে এগিয়ে যায়, আর সে সময় তার চাচার ইশারায় রাক্ষসরা মুহূর্তের মাঝে ছিন্ন ভিন্ন করে ফেলে দেহটা। অধরা এই ভয়ানক দৃশ্য দেখে ভড়কে যায়। তার সারা শরীর কাঁপছে। রাক্ষসরা সবার রক্ত খাচ্ছে। মানুষের বুকের ভেতর থেকে কলিজা বের করে নৃশংসভাবে চিবিয়ে খাচ্ছে। আর এসব দেখে অধরার বমি আসছে। এবং ঠিক তখনই তিয়ান অধরার চাচা তার সামনে এসে বলে, তুমি কোনো চিন্তা করো, তুমি হবে মায়াবিনীর শহরের রানী। আমি তোমাকে বিয়ে করব এবং আমরা চির অমরত্ন লাভ করব। আজকের রাতটা পূর্ণিমার রাত, আর এই রাতে আমি তোমার মাঝে বিলীন হয়ে যাব। চাচা, আপনি আমার রুদ্রকে ভালো করে দিন। আপনি আমার বাবার মতো, তাই এসব হয় না। আপনি আমাদের শহরটাকে নরকে পরিণত করবেন না। এই চুপ করো, আমি যা বলবো তাই হবে। আমি যদি বলি সূর্য তার গতিপথ পাল্টাবে, তাই হবে। আর এখন আমার সাথে বিয়ে হওয়ার প্রস্তুতি নেই।
আজকে রাতে আমি তোর ভরা যৌবন উপভোগ করব। তারপর রাতে যখন অধরাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হবে তার আগেই সে রাজপ্রাসাদে রাখা বিষাক্ত গাছের বিষাক্ত বীজ খেয়ে নেয়। আর রাক্ষসটা যখন বিয়ের মণ্ডপে তাকে নিয়ে যায়, কাজী যখন জাদু মন্ত্রে অধরার অনাইচ্ছা সত্ত্বেও বিয়ের কাজ সম্পূর্ণ করবে, ঠিক তখনই অধরা মৃত্যুর কোলে ঢলে পড়ে। মুহূর্তেই সমস্ত শরীর নীলবর্ণ হয়ে যায়। আর এটা দেখে তিয়ান চিৎকার দিয়ে বলে ওঠে, না না, এ হতে পারে না। আমার এত বছরের সাধনা এভাবে নষ্ট হতে পারে না। আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? অধরাকে বাঁচাও এবং তাকে ফুলসজ্জায় নিয়ে যাও। তিয়ানের কথা শুনে তখন রাক্ষসদের রাজা হুঙ্কার দিয়ে উঠলেন এবং তার এই হুঙ্কারে আকাশ বাতাস কেঁপে উঠল। আর রাক্ষসদের রাজা সমস্ত রাক্ষসদের গায়ে আগুন লাগিয়ে দিল শাস্তি স্বরূপ। আর বলতে লাগলো, তোরা থাকতে আদ্রা কিভাবে বিষাক্ত গাছের বিষাক্ত ফল খায়? আর তোরা জানিস না এর দ্বারাই আমরা অমৃত লাভ করতাম, কিন্তু সেটা এখন কঠিন হয়ে গেল। আমাদের এই মেয়ের নতুন জীবনের অপেক্ষায় থাকতে হবে। এসব তুই কি বলছিস? তোরা অমরত্ন লাভ করবি মানে? হ্যাঁ, আমরা করব। আর তোকে সেভাবেই আমরা তৈরি করেছি। আজ রাতটা যদি অধরার সাথে তোর মিলন হতো, তাহলে অধরাকে আমাদের শয়তানের সামনে বলি দিয়ে তার রক্ত পান করলেই আমি হতাম চির অমর। তুই না মূর্খ। এই রাক্ষসের জাত, তোরা আমার সাথে বেইমানি করছিস? কিসের বেইমানি? যে নিজের রক্তের সাথে বেইমানি করতে পারে তার সাথে আমরা কেন পারবো না? এই বলে রাক্ষস রাজা তিয়ানের মাথা ধরে টান দিয়ে মাথাটা শরীর থেকে আলাদা করে ফেলল। তার শরীরটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তারপর কিছু রাক্ষস ছুটে এসে তার দেহ থেকে রক্ত পান করে নিল। আর অধরা রুদ্রর আত্মাকে নীল গোলাপের মাঝে বন্দি করে রেখে রাক্ষসদের রাজা বলে উঠল, একদিন এই অধরা পৃথিবীর বুকে জন্ম হবে। আর সে যখন 21 বছর বয়স হবে, তখন তার 7 দিনের মাথাতেই চাঁদ এবং সূর্য একই সরলরেখায় থাকবে। এবং সেদিন অধরাকে বলি দিয়ে তার রক্ত পান করতে পারলে আমরা হব চির অমর। আর আমাদের শক্তি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে। তবে খবরদার, তার আগে যদি অধরা আর রুদ্রের শারীরিক মিলন হয়ে যায়, তাহলে মায়াবিনী শহরের ধ্বংসপ্রাপ্ত সেই রক্ষা কবচ পুনরায় সৃষ্টি হবে এবং সমুদ্রের তলদেশে আয়নাতে থাকা আমাদের জীবন রহস্যের মুখোশ উন্মোচিত হবে। আর তখন আমরা ধ্বংস হয়ে যাব। তারপর অধরা সব কথা মনে পড়তেই সে রুদ্রকে জাপটে ধরে বলতে লাগলো, রুদ্র, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে চিনতে পারিনি। আমার জনম জনমের ভালোবাসাকে আমি চিনতে পারিনি। হ্যাঁ রাজকুমারী, আমি জানতাম আমার ভালোবাসার টান তোমাকে আমার থেকে দূরে থাকতে দিবে না। কিন্তু বাবা, আমাদের এখন সময় নষ্ট করা উচিত না। তোমাদের কথা হয়তো কুশল জেনে গেছে, তাই তোমরা সময় নষ্ট না করে এখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হও। আর যেন তোমাদের বিয়ের সন্ধান আগে আগে সম্পন্ন হয়, না হলে রুদ্র আবার সেই নীল রাঙা গোলাপে বীজ হয়ে যাবে। তারপর এমন সময় পশ্চিমে এক লাল রক্তের মতো রেখা সমুদ্রের পৃষ্ঠে চলে যায়। আর আজ আকাশে সূর্যের সরল রেখা বরাবর নীলাভ বর্ণের সেই চাঁদ ওঠে। তাই রাক্ষসদের ঘুম ভেঙে যায় এবং তারা সবাই পূর্ণ শক্তি ফিরে পায়। আর এদিকে অধরা এবং রুদ্র বিয়ে হয়ে তারা বাসর ঘরে পাশাপাশি বসে আছে। তারপর অধরা নিজ থেকেই রুদ্রকে বলল, রুদ্র, আমাদের আর সময় নষ্ট করা ঠিক হবে না। যে কোনো সময় রাক্ষসরা হামলা করতে পারে। তারপর রুদ্রর মাঝে রাক্ষসদের ছায়া প্রবেশ করার আগেই অধরা রুদ্রকে জড়িয়ে ধরল এবং অধরা তাকে জড়িয়ে ধরার সাথে সাথেই রাক্ষস পল্লী কেঁপে উঠল। তারপর রাক্ষসটা ঝড়ের বেগে আস্তে আস্তে এদিকে অধরা রুদ্রর সাথে নিজেকে বিলীন করে দেয়। আর রাক্ষসটা যখনই রাজপ্রাসাদে হাত দিতে যাবে, ঠিক তখনই
অধরা আর রুদ্রের মিলন হয়ে যায় এবং তখন এক অদৃশ্য সুরক্ষা কবচ রাজপ্রাসাদকে ঘিরে ফেলে, তাই রাক্ষসরা আর ছুঁতে পারে না। আর তার পরের দিন সকালবেলায় অধরা এবং রুদ্রর ঘুম ভাঙতেই দেখে তাদের সামনে এক সমুদ্রের ভেতরে স্বচ্ছ গ্লাস রাখা। তাই রুদ্র দেখে খানিকটা অবাক হয়, আর তখন হঠাৎ সমুদ্র থেকে আওয়াজ আসে, এই এই গ্লাসের মাঝে রয়েছে রাক্ষসদের প্রাণ। আর এই গ্লাস যদি তোমরা আগুনের পাহাড়ে নিক্ষেপ করো তাহলে রাক্ষসরা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে এবং মায়াবিনী সহ আবার পুনরায় আগের রূপ ধারণ করবে। তারপর তারা সকালে গোসল করে দরবেশকে বলে বেরিয়ে যায় সেই নীলাভ সাগরের সন্ধানে। আর তারা খুঁজতে খুঁজতে একটা সময় সেখানে নানা বাধা প্রশ্নের সম্মুখীন হয়ে পৌঁছে যায়, আর সেই আয়না উদ্ধার করে আগুনের পর্বতে ফেলে রাক্ষসদের থেকে চিরদিনের জন্য মায়াবিনী শহরকে রক্ষা করে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর হ্যাঁ, আগেও যদি আমাদের চ্যানেলে এরকম রূপকথার গল্প শুনতে চান তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। স্টোরি অফিসিয়াল বিশ্ব চ্যানেলের পক্ষ থেকে আমি বিশ্ব এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। তো গল্পটির মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। সমাপ্ত।